হাইব্রিডাইজেশন করার জন্য আমাদেরকে হাইব্রিড অরবিটাল নিয়ে আগে ডিসকাশন করতে হবে। এই যে 2s বা 2p দেওয়া আছে অরবিটাল গুলো, দেখ এগুলো কি পিওর অ্যাটমিক অরবিটাল নাকি হাইব্রিড অরবিটাল জানিস? এই 2s আর 2p তে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। একবার বলুন স্যার। এই যে এস আর পি অরবিটাল দেওয়া আছে না লেফট হ্যান্ড সাইডে, এগুলো কি পিওর অরবিটাল নাকি হাইব্রিড অরবিটাল? পিওর। পিওর হয় ভাই। পিওর। আর এস আর পি কে মিলিয়ে যখন দেবো, ডান দিকে কি হচ্ছে দেখ, দুখানা হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেছে। মানে ওর মধ্যে 50% এস ক্যারেক্টার থাকবে, 50% পি ক্যারেক্টার থাকবে। যেহেতু দুখানা অরবিটালকে মিলিয়ে দিয়েছি, সেই জন্য দুখানা হাইব্রিড অরবিটাল আমরা তৈরি করতে পারি, যাদের এনার্জি সেম হবে, বোথ হ্যাভিং দ্য সেম এনার্জি। তাহলে হাইব্রিড অরবিটাল গুলো এনার্জি গুলো সেম হয়, কিন্তু অ্যাটমিক অরবিটাল যেমন 2s বা 2p, ওদের ক্ষেত্রে এনার্জি গুলো কি হবে, ডিফারেন্ট হবে। সেই একখানা পিকচার ছিল। আমাদের এখানে মেনলি লাগবে হাউ টু ক্যালকুলেট হাইব্রিডাইজেশন। মানে একটা অ্যাটমস এর হাইব্রিডাইজেশন কে ক্যালকুলেশন করার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অ্যাটাচ প্লাস লোন পেয়ার। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে কর নাম্বার অফ অ্যাটমস অ্যাটাচ প্লাস লোন পেয়ার মিলিয়ে তুই 2 পেয়েছিস, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, sp হবে। 3 পাই কি হবে, একখানা এস দুখানা পি, sp2 হয়ে যাবে। আর 4 হলে sp3, 5 হলে sp3 পরে কে আসবে, ডি আসবে। আর 6 হলে sp3d2, 7 হলে sp3d3। এইভাবে হাইব্রিডাইজেশন গুলোকে ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। যেমন দিয়েছে দেখ, ইথেন মলিকিউল CH3CH3। এই মলিকিউলের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশনকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে। কে কি ক্যালকুলেশন করে বলতে হবে কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে এখানে, sp, sp2, sp3। যে কোনো একটা কার্বনের, দুখানা কার্বন আছে এখানে। দেখতে পার স্ক্রিনে এটা। শুনতে পাচ্ছিস তো ক্লিয়ারলি, নাকি অসুবিধা হচ্ছে কোনো? না না, অসুবিধা হচ্ছে না। এসপি। আচ্ছা, sp3 হবে। sp3 হবে কি করে বললি? কারণ এসে একটা কার্বনের তো বাইরের কক্ষে 7টা থাকে। বাইরের কক্ষে 7টা থাকে না 4টে থাকে? ও সরি, চারটে 4টে থাকে, চারটে। হ্যাঁ তাহলে 4টে। থ্রিতে 3টে আর এসে একটা। দেখ এইভাবে ক্যালকুলেশন করবি না, ক্যালকুলেশন এইভাবে করবি। দেখবি যে কোনো একটা কার্বনের সাথে কতগুলো অ্যাটমস অ্যাটাচ হয়ে আছে। তো লেফট হ্যান্ড সাইড বাঁ দিকের কার্বনটাকে ভাব। বাঁ দিকের কার্বনে 3খানা হাইড্রোজেন আছে, আর একখানা কার্বন অ্যাটাচ হয়ে আছে কিনা দেখতে, যুক্ত হয়ে আছে কি। তাহলে হ্যাঁ টোটাল হ্যাঁ কতগুলো হ্যাঁ। অ্যাটম অ্যাটাচ হয়ে আছে দেখ, 4টে অ্যাটম। 3খানা হ্যাঁ। হাইড্রোজেন, হুম একখানা কার্বন। আর 4 হলে কিভাবে মেলাতে হয়, একখানা এস দিতে হয়, আর বাকি যেগুলো থাকে 3খানা পি হুম দিয়ে দিতে হয়। হুম একইভাবে ডান হুম হুম দিকের কার্বনটাকেও ভাব, একই ব্যাপার। সেই হুম। চারখানা অ্যাটমস আছে, সেই জন্য sp3 হচ্ছে। এইভাবে হাইব্রিডাইজেশন ইন অর্গানিক মলিকিউলে দেখতে হয়। বা এইভাবেও ভাবতে পারিস, C2H6 যেটা দেখলাম, সেখানে গ্রাউন্ড স্টেট অফ কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন এইরকম হয়, 2s এ দুখানা থাকে আর 2p তে দুখানা থাকে। 2p আবার 3 টাইপস এ হয়, px হয়, py হয়, আর pz হয়। এবার কার্বনকে যদি এক্সাইট করি, তখন কি হবে, 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2p জেড অরবিটালে চলে যাবে। ফলে 4খানা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, 4খানা সিঙ্গেল ইলেকট্রনস হয়ে যাবে। আর 4খানা সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেলে তখন ওরা একে অপরের মধ্যে কম্বিনেশন করে হাইব্রিড অরবিটাল তৈরি করবে, এবং তাদের নাম হবে sp3। কারণ একখানা এস আর 3খানা পি মিলে তৈরি হচ্ছে, তো ওই জন্য ওর নাম হয় sp3 হাইব্রিড অরবিটাল, যেটা আগের দিন শিখিয়েছিলাম। তাই না মিনমা, এটা হয়ে গেছিল তো sp3 এটা? হ্যাঁ স্যার। হুম, সেটাই বইতে ওইভাবে করে দেওয়া আছে, দেখবে, দেখলে বুঝতে পারবে।
তাহলে নেক্সট দেখবো আমরা এই মলিকিউলটার ক্ষেত্রে। না, এই sp3টাই দেখিয়েছে এখানে, দেখ sp3 এই কার্বনে দেখ, যে লাল কালারের বন্ডগুলো বা অরবিটাল গুলো দেওয়া আছে ওইগুলোই হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল কার্বনের। আর হাইড্রোজেন গুলো আছে দেখ, হাইড্রোজেনের 1s অ্যাটমিক অরবিটাল, ওদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ করে সিগমা বন্ড গুলো তৈরি হচ্ছে। সি এর সাথে এইচ তৈরি হয়েছে দেখ, এদিকে তিনখানা সিগমা বন্ড তৈরি হয়েছে, ওদিকেও তিনখানা সিগমা বন্ড তৈরি হয়েছে। আর একখানা কার্বনের সাথে আরেকখানা কার্বনেরও সিগমা বন্ড তৈরি হয়েছে। তাহলে রেড কালার যে অরবিটাল গুলো দেখিয়েছে ওগুলো কি অরবিটাল বলতো, এস পি না sp3? লাল কালার দিয়ে দেখিয়েছে। স্যার sp3। হুম, সবগুলো হচ্ছে sp3। আর যেগুলো ব্লু কালার দিয়ে দেখেছি হাইড্রোজেন, ওগুলো কিন্তু 1s অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন, ওখানে কিন্তু হাইব্রিড অরবিটাল তৈরি হবে না। যেমন অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন ছিল, ওরা এসে কম্বিনেশন করে এইভাবে মলিকিউলটা তৈরি হয়। তাহলে sp3 তে যখন হয়ে গেছে, নেক্সট আমরা sp2টা কেমন করে হয় দেখে নিই। তো কার্বনের ইলেকট্রনিক বিন্যাসটাকে আবার লেখা হবে। 2s এ দুখানা ইলেকট্রন ছিল, আর 2p তে দুখানা ইলেকট্রন ছিল, এটা কার্বনের গ্রাউন্ড স্টেট। এবারে কার্বনকে যখন এক্সাইট করবো তখন কি বললাম, একটু আগে দেখালাম, কি হয়েছিল এক্সাইট করলে কার্বনকে? ওই তো এক্স অরবিটাল থেকে একটা পি তে চলে যাবে। হ্যাঁ, ফলে এইরকম হয়েছিল। এবার কি করেছিলাম, চারখানা অরবিটালকে কম্বিনেশন করে sp3 করেছিলাম। এইবারে সবসময় যে সবগুলোকেই লাগবে তা নয়, যখন আমাদের অ্যাকচুয়ালি তিনখানা বন্ড তৈরি করতে হবে, তখন আমরা কি করতে পারি, এই একখানা এস আর দুখানা পি কে নিয়েও কম্বিনেশন করতে পারি। যখন চারটে বন্ড তৈরি করতে হবে তখন না হয় চারখানাকে লাগছিল, sp3 করছিলাম, কিন্তু যখন আমাদের তিনখানা বন্ড ফর্মেশন করতে হবে তখন তো তিনখানাকে নিয়েই কাজ হয়ে যাবে। এই যে বাকি একখানা পড়ে আছে তাকে আমার দরকার পড়বে না। ফলে এখন যে আইবি অরবিটাল গুলো তৈরি হলো, এদের নামগুলো কি হবে, sp3 বলবো না sp2 বলবো এবার? sp2। হুম, তাহলে এর নামও হয়ে গেল sp2, এর নামও হয়ে গেল sp2, এর নামও হয়ে গেছে sp3, sp2। তাহলে আগে যেহেতু চারখানা বন্ড ফর্মেশন করতে হচ্ছিল, সেই জন্য আমাদের sp3 লেগেছিল হাইব্রিড অরবিটাল। এখন তিনখানা বন্ড ফর্মেশন কখনো যদি করতে হয়, তখন আমাদের sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, sp2 হাইব্রিড অরবিটাল কতগুলো হতে পারে, একখানা, দুখানা, তিনখানা, চারখানা? তিনখানা। তিনখানা। আর sp3 কতগুলো হতে পারে? চার। চারটা, কারেক্ট। এইবার আমি অ্যাকচুয়াল মলিকিউলটাকে দেখাবো তোকে। এগুলো বইতে সব করে দেওয়া আছে, বই থেকেই দেখে নিস, 253 পেজে করে দেওয়া আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল মলিকিউল, যার ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। এই মলিকিউলটার নাম কি বলতো? দুখানা কার্বন আছে, একটা ডাবল বন আছে, তাহলে মলিকিউলের নাম কি হবে? ইথেন হবে না ইথেইন হবে? ইথিলিন। হ্যাঁ, ইথিলিন, কারেক্ট। এইবার দেখতে হবে কতগুলো সিগমা বন আছে। সাপোজ আমি এই কার্বনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনকে ক্যালকুলেট করার চেষ্টা করছি, তাহলে কতগুলো সিগমা বন আছে বলতো এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি? তিনটে। তিনটে সিগমা বন। তাহলে তিনটে সিগমা বন মানে হাইব্রিডাইজেশন হবে নিশ্চয়ই sp2। sp2। হুম। হ্যাঁ, আর একটা পাই বন্ড তৈরি হচ্ছে না, এটা তো পাই বন্ড। হুম। পাই বন্ডটা কিভাবে তৈরি হয় বলছিলাম, দুখানা অরবিটাল যখন পাশাপাশি ওভারল্যাপ করে তখন পাশাপাশি আমাদের আসবে, পাই হ্যাঁ। বন্ড পাই। আর সেই অরবিটাল, সেই পিজেড অরবিটালটা দেখবি ফাঁকা পড়ছিল, যখন আমি অরবিটাল গুলো আঁকছিলাম দেখ, পিএক্স আর পিওয়াই কে নিয়ে নিয়েছিলাম, নিয়ে এস এর সাথে কম্বাইন করে sp2 করছিলাম। আর একটা অরবিটাল একা একা পড়ে গেছিল বাইরে, মনে আছে পিজেডটা? সেই পিজেড হুম হুম। অরবিটাল এরকম ভাবে ল্যাটেরাল ভাবে থাকে, এরও একখানা থাকে এরও একখানা, এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হয়ে একটা পাই বন্ড ফর্মেশন করা হয়। সেই হচ্ছে অ্যাকচুয়ালি ইথিন অণু, এইভাবে তৈরি করা হয়। এখানে এক একটা কার্বনের হাইব্রিডাইজেশন sp2 করে হয়। বাঁ দিকের কার্বনটাও sp2, ডান দিকের কার্বনটাও sp2। জাস্ট কিভাবে ক্যালকুলেশন করবি, কতগুলো সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে দেখবি, যদি 3 হয় sp2 হবে, 4 হলে sp3 হবে, 5 হলে sp3d হবে, এইভাবে দেখতে হয়।
তাহলে SP2 টা সবাই বুঝতে পারলি কিনা দেখ, বই থেকে দরকার হয় একবার দেখে নে, 253 পেজে করে দেওয়া আছে ওটা। 253। মিনিমাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে নেক্সট হবে SP হাইব্রিডাইজেশন। SP মান তাহলে কেমন করে হবে বুঝতে পারছিস, কোনো আইডিয়া পাচ্ছিস কি? আর একবার বলুন। এস পি। SP। ও। SP হলে কেমন এর হবে সেই জিজ্ঞেস করছি। মানে এস এর একটা অরবিটাল থাকবে আর হুম। ইয়ে। তাহলে S থেকে একটা নেব, P থেকে একটা নেব, নিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করব। হুম। তাহলে সেই একই কার্বনকে গ্রাউন্ড স্টেটে নিয়েছিলাম, কার্বনকে এক্সাইট করব, আবার সেই সেম প্রসিডিওর। তারপর যতগুলো লাগবে ততগুলোকে নিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করে নিই। তো কার্বনকে যখন এক্সাইট করছি, 2s থেকে একটা ইলেকট্রন আবার সেই 2p-তে চলে গেছিল। এইবার আমাদের লাগবে দুখানা সিগমা বন্ড। যদি দুখানা সিগমা বন্ড লাগে তাহলে নিশ্চয়ই আমি একটা এস আর দুখানা পি নেব না, একটা এস আর একখানা পি নিলে আমাদের কাজ হয়ে যাবে। সেই জন্য দেখ, একটা এস আর একটা পি নিয়ে আমি দুখানা হাইব্রিড অরবিটাল তৈরি করে নিয়েছি এখন, যাদের নাম দিচ্ছি কি SP হাইব্রিড অরবিটাল। দেখ এর নাম SP হতে পারে কিনা, এর নামও SP, এর নামও SP। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ। আর বাকি যে দুখানা পড়ে আছে তাদের নাম কি হবে? তাদের নাম নর্মাল যেমন ছিল তেমন থাকবে, এর নাম PY আর এর নাম PZ। ইজি। এদেরও একখানা করে ইলেকট্রন ছিল। এইভাবে। তাহলে এখন কার্বনের স্যার ক্ষেত্রে আমরা দেখি। হ্যাঁ বল। বলছি স্যার যে তার মানে যেগুলো যে ঘরগুলো বাদ বাকি পড়ে থাকবে সেগুলো PY আর PZ। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পাই বন্ড তৈরি করবে ওরা। আচ্ছা। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট পাচ্ছিস যে হাইব্রিড অরবিটাল গুলো কি বন্ড করে, সিগমা বন্ড করে না পাই বন্ড করে? সিগমা সিগমা। সিগমা। আর পিওর অরবিটাল গুলো কি করে? হুম, এটা হাইব্রিড। কথা লিখে নে। হাইব্রিড গুলো সিগমা বন্ড করে, আর পিওর অরবিটাল গুলো পাই বন্ড করে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। লিখেছিস? আচ্ছা। নেক্সট তাহলে মলিকিউলটাকে এঁকে দেখাই এবার। কার্বন, ট্রিপল বন্ড, কার্বন, এদিকে এইচ, এদিকে একখানে এইচ। ফার্স্টে আমরা ক্যালকুলেট করব। ফার্স্ট যে কার্বন আছে তার হাইব্রিডাইজেশনকে ক্যালকুলেশন করছি। বলতো এই কার্বন কখনো সিগমা বন্ড করেছে? দুখানা। দুখানা সিগমা বন্ড। দুখানা সিগমা বন্ড করলে কি হবে হাইব্রিডাইজেশন? এসপি। SP হবে। তাহলে এই একখানা সিগমা বন্ড আর এই একখানা সিগমা বন্ড। আর কখানা পাই বন্ড আছে দেখতে পাচ্ছি আমরা? দুখানা পাই বন্ড দুটো। আছে। দুখানা পাই বন্ড কিভাবে তৈরি হবে? এদিক থেকে একটা PY, ওদিক থেকে একটা PY এর সাথে হুম। ওভারল্যাপ হবে। আর এদিক থেকে একটা PZ, আর ওদিক থেকে একটা PZ এর সাথে ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে ফার্স্টে PZ গুলোকে দেখাচ্ছি, দেখ এইভাবে। জেড অ্যাক্সিস বরাবর আছে, এদের মধ্যে একটা ওভারল্যাপ হলো, এইগুলোর নাম হচ্ছে PZ আর এর নাম হচ্ছে PZ অরবিটাল। এই একটা পাই বন্ড হলো। আরেকটাকে তুই PY, সেটাকে এইভাবে দেখাতে পারিস, এইভাবে, এইভাবে, এইভাবে এদের মধ্যে একটা ওভারল্যাপ হচ্ছে। দিস ইজ PY। 254 পেজে দেখ, পরিষ্কার ভাবে করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নে বই থেকে, এখানে যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে কার্বনের SP হাইব্রিড অরবিটাল সিগমা বন্ড ফর্মেশন করছে,
আর কার্বনের পিওয়াই আর পিজেড অরবিটাল পাই বন্ড ফর্মেশন করছে। এইভাবে হাইব্রিডাইজেশন গুলোকে দেখে নিতে হয় বা বুঝতে হয় কার ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন হচ্ছে। এখান থেকে কিরম কোশ্চেন আসবে? এখান থেকে একটা মলিকিউল দিয়ে দেবে, মলিকিউল দিয়ে বলবে এখানে সেন্ট্রাল যে মেটাল আছে তার হাইব্রিডাইজেশন কিভাবে ক্যালকুলেশন করো। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোকে। বললো PCl5, এই মলিকিউলে যে সেন্ট্রাল অ্যাটম আছে, কে সেন্ট্রাল বলতে এখানে, পি না সিএল? পি পি। পি। এর হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করো। তাহলে তুই দেখবি পি কতগুলো সিগমা বন্ড ফর্মেশন করছে এখানে, বলতো পি কতগুলো সিগমা বন্ড ফর্মেশন করবে সিএল এর সাথে? স্যার দুটি করবে। দুটি করবে না পাঁচটা করবে? 5টা করবে। পাঁচটা সিএল আছে তো, 5টা। পাঁচটা বন্ড ফর্মেশন করবে। আর পাঁচ হলে হাইব্রিডাইজেশন কি করবি, একটা এস দিতে পারি আর পি ম্যাক্সিমাম করা দিতে পারি, দে আর একটা থ্রি ডি। দিতে পারি। হ্যাঁ একটা ডি। তাহলে এই হচ্ছে হাইব্রিডাইজেশন। এইভাবে কোশ্চেন দেয়, SpCl5 মলিকিউলের হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করো। আচ্ছা ঠিক আছে। বা দিয়ে দিল তোকে C2H2, এই মলিকিউলের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করো ফর সেন্ট্রাল কার্বন। তাহলে তোর অ্যান্সার কি হবে এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করতে? SP হবে না এটা? এসপি, হ্যাঁ। হ্যাঁ, এইভাবে কোশ্চেন আসবে। তাহলে এতক্ষণ আমরা এস আর পি নিয়ে কম্বিনেশন গুলো দেখছিলাম, এবারে দেখবো SP আর ডি নিয়ে। সো আমাদের নেক্সট টপিক SP হয়ে গেছে, SP2 হয়ে গেছে, SP3 হয়ে গেছে। নেক্সট হচ্ছে SP3D। SP3D হলে সেই মলিকিউলটার কেমন হয়, TBP জিওমেট্রি হয়, শেপ। কেমন শেপ হবে তাহলে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে তিন কোণে তিনটে থাকবে, উপর দিকে একটা থাকবে নিচের দিকে একটা থাকবে, যেটা এক্ষুনি এঁকেছিলাম না PCl5, সেই মলিকিউলটাই হচ্ছে অ্যাকচুয়ালি SP3D হাইব্রিডাইজেশন, সেটাকে দেখাচ্ছি। এই যে তিনখানা সিএল কে তিন দিকে দিয়ে দিবে, আর উপর দিকে একখানা সিএল কে দিয়ে দিবে, নিচের দিকে একখানা সিএল। এই হচ্ছে SP3D হাইব্রিডাইজেশন বা ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। কেমন করে হয় একবার দেখে নে, 255 পেজে করে দেওয়া আছে, আমি আর ডিটেলস এটা করাচ্ছি না। যদি বুঝতে না পারিস আমাকে বলো, বুঝিয়ে দিচ্ছি। 255 পেজে করে দেওয়া আছে এটা, SP3D হাইব্রিডাইজেশন। বুঝতে পারলি, কোনো অসুবিধা আছে কি? ওকে। নেক্সট হচ্ছে SF6। এই কোশ্চেনটার অ্যান্সার তোরা বলবি। SF6 মলিকিউলে সালফারের হাইব্রিডাইজেশন কত হবে, অ্যান্সার অ্যান্সার বল। D2। শুরু দিত না SP3 দিত? হ্যাঁ, sp3d2। হ্যাঁ। আর SP3D2 হলে শেপ কেমন হয় জানিস, কেমন দেখতে হবে? কেমন হবে? 3 4 5 6টা হলে কেমন হবে? হ্যাঁ, ছখানা হলে কেমন করে দেবো? সালফারকে মাঝখানে রাখতে পারি, চার কোণে হুম। চারটে দিয়ে দিতে পারি, আর উপরে একটা নিচে একটা দিয়ে দিতে পারি। চতুষ্ফলকীয়। চতুস্থলকীয় না অষ্টতলকীয়? ও, অষ্টকোণ। এই যে, এটাকে অক্টাহেড্রাল বলা হয়। হুম হুম। দিস ইজ আ অক্টাহেড্রাল শেপ, SF6 মলিকিউল। আর হাইব্রিডাইজেশন হবে SP3D2, এটাও 255 পেজে করে দেওয়া আছে, একবার দেখে নিস। আমি আর ডিটেলস এগুলো ডিসকাশন করছি না, একই রকম টাইপস বলে। নেক্সট হচ্ছে IF7। এটা কি হবে বল, IF7 মলিকিউল।
তো sp3 sp3d3। আর sp3d3 হলে শেপ কি হয়? পিবিপি হয় না, পেন্টাগোনাল বাইপিরামিডাল। হুম 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 পঞ্চকন্যা দ্বীপ। হ্যাঁ, 5 কোণে 5টাকে দিয়ে দিবি। এই যে 5 কোণে 5টা দিয়ে দিলাম। আর উপরে একখানা নিচে একখানা দিয়ে দিবি। তাহলে sp3d3 হলে সেভ হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, আর হাইব্রিডাইজেশন হবে sp3d3। এইবারে সবসময় তো আমরা মলিকিউলের স্ট্রাকচার আঁকতে পারবো না, তাই না? ধর বলে দিল কিছু একটা অন্যরকম মলিকিউল দিয়ে দিল, তার ক্ষেত্রে আমরা স্ট্রাকচার আঁকতে পারছি না, তাহলে কি করে হাইব্রিডাইজেশন বার করব? সেই জন্য হাইব্রিডাইজেশনের একটা সূত্র আছে, 256 পেজে দেখ, পেজ নম্বর 256। ওই এই হাইব্রিডাইজেশন হাফ হ্যাঁ, কিন্তু ওই সূত্র। দেখ আমি লিখছি এখানে, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, যেটাকে আমি ভ্যালেন্স ইলেকট্রন বলতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু সংখ্যা, যেটা হচ্ছে এক্স। একযোজী পরমাণু সংখ্যা মানে যার যোজ্যতা 1 হয়, যেমন ধর লিথিয়াম, সোডিয়াম, এদের যোজ্যতা দেখবি 1 হয়। ক্লোরিন, এফ, +1 নয় -1 চার্জ থাকলে তাদেরকে বলি একযোজী পরমাণু সংখ্যা। সে যতগুলো থাকবে সেটাকে যোগ করবি, মাইনাস ক্যাটায়নের আধান বা ক্যাটায়নের চার্জ, প্লাস অ্যানায়নের চার্জ। যদি +1 থাকে সি এর জায়গায় 1 লিখবি, +2 থাকলে সি এর জায়গায় 2 লিখবি, আর যদি -2 থাকে এ এর জায়গায় 2 লিখবি, -3 থাকলে এ এর জায়গায় 3 লিখবি। তো সি মানে হচ্ছে ক্যাটায়ন প্লাস, এ মানে হচ্ছে অ্যানায়ন মাইনাস। এটা হচ্ছে সূত্র। এইবারে আমি একটা এক্সাম্পল নিয়ে তোকে দেখাই। সাপোজ ওরা কোশ্চেনে বলে দিল PCl5 মলিকিউলের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করো। তাহলে সূত্রটা কিভাবে বসাবো বল? হাফ তো হাফের মতো বসিয়ে নিলাম, এবার ভ্যালেন্স ইলেকট্রনের জায়গায় কি বসাবো? কার ভ্যালেন্স ইলেকট্রন? পি এর। পি এর ভ্যালেন্স ইলেকট্রন। ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয়? 5টা। নাই, 5টা। হ্যাঁ। আচ্ছা, আর একযোজী পরমাণু কতগুলো আছে এখানে? 5টা। 5টা আছে। সিএল গুলোই তো একযোজী পরমাণু হয়, কারণ সিএল এর মাথায় -1 চার্জ হয়, সেজন্য একযোজী পরমাণু বলে। So, একযোজী পরমাণুর জায়গায় 5 বসালাম। ক্যাটায়নের জায়গায় কি বসাবো? ক্যাটায়নে কোনো চার্জ আছে PCl5 এর জিরো। মাথায়? না। 0 জিরো। বসাবো। হ্যাঁ। অ্যানায়নের জায়গায় কি বসাবো? জিরো। 0। তাহলে দেখ তো ক্যালকুলেশন করে কত হচ্ছে, 5 হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ 5 হলে কি হয় বলেছিলাম, sp3, এস একখানা নিলাম, 3খানা পি আর একখানা ডি। ডি। তাহলে আমি সেভ নাও আঁকতে পারি। ধর PCl5 এর সেভ আঁকতে পারছিলাম না, তখন আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে হাইব্রিডাইজেশনকে ক্যালকুলেশন করে নিতে পারবো। হুম নেক্সট কর, SO3 মলিকিউলটার ক্ষেত্রে বার করে দেখো আমাকে। এই সূত্রকে কাজে লাগিয়ে SO3 মলিকিউলের ক্ষেত্রে বার কর। সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ করবো এটা। হ্যাঁ কর। ভ্যালেন্স ইলেকট্রন কত লিখবো বল সালফারের 6। ক্ষেত্রে? 6। একযোজী পরমাণু কতগুলো আছে এখানে? 3টে। ওইগুলো একযোজী পরমাণু, অক্সিজেন গুলো না দ্বিযোজী পরমাণু? অক্সিজেনের মাথায় কি চার্জ থাকে? 2। -2 থাকে না? তাহলে বলতো হুম দ্বিযোজী পরমাণু হচ্ছে। একযোজী পরমাণু কি আছে কিছু এখানে? তাহলে এখানে 0। হ্যাঁ, 0 হয়ে যাবে। হ্যাঁ। ক্যাটায়ন কিছু আছে? না। অ্যানায়নও কিছু নেই। মানে তাহলে অ্যান্সার কত হচ্ছে রে? সেই হলে হাইব্রিডাইজেশন কি হবে? sp2। sp2। কারেক্ট।
তাহলে এইভাবে যা সূত্রটাকে মনে রাখবি, যে কোনো মলিকিউল দিলে তুই হাইব্রিডাইজেশনকে ক্যালকুলেশন করে নিতে পারবি। আচ্ছা, আরো কয়েকটা করিয়ে দিচ্ছি তারা। POCl3 এই মলিকিউলটা ক্ষেত্রে বার কর। POCl3 এখানে সেন্ট্রাল কে হবে বল, ফসফরাস না অক্সিজেন? ফসফরাস। ফসফরাস, কারণ অক্সিজেন কখনো সেন্ট্রাল হবে না, দেখবি অক্সিজেন কখনোই সেন্ট্রাল হয় না। তো ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত নিবি তাহলে এখানে? 5টা। 5টা। একযোজি পরমাণু কতগুলো আছে? 3টে। 3টে আছে, তিনখানা Cl দেখতে পাচ্ছি, সেই জন্য ক্যাটায়নের কোনো চার্জ নেই, অ্যানায়নের কোনো চার্জ নেই, তাহলে অ্যান্সার হচ্ছে দেখ 4। 4। মানে 4 হলে sp3। sp3 হবে, বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা প্লাস মাইনাস দিয়ে দেখাই। এতক্ষণ তো যেগুলো দেখছিলাম ক্যাটায়নের কোনো চার্জ ছিল না, অ্যানায়নেরও কোনো চার্জ ছিল না, তাহলে এই মলিকিউলটা করে এবার NH4 প্লাস। বল ভ্যালেন্স ইলেকট্রন কি লিখবো? 5 হবে। 5। নাইট্রোজেন। আর এক্স একযোজি পরমাণু, নেই তো। হাইড্রোজেন গুলো কি, ওর চার্জ কি হয়, এক হয় না দুই হয়? 1 হয়। হ্যাঁ হ্যাঁ, এক হয়? 1 হয়। এক হয় না, এই জন্য 1 নম্বর গ্রুপে আছে তো হ্যাঁ। হাইড্রোজেন গুলো। মনে রাখবি হ্যাঁ। গ্রুপ নম্বর 1-এ যারা থাকবে তারা একযোজি হয়, আর গ্রুপ নম্বর 17-এ যারা থাকে তারা একযোজি হয়। তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। ক্যাটায়ন কি লিখবো বলতো? ক্যাটায়ন 8। উম, ক্যাটায়ন ও আছে কি? 1 প্লাস হবে। 1 হবে, হ্যাঁ, কারণ একখানা প্লাস দেখতে পাচ্ছি NH4 এর মাথায়, আমি ক্যাটায়নের জায়গায় 1 লিখলাম। অ্যানায়ন কিছু লিখবো? না, না। 0 হবে। Okay, তাহলে বল কত হচ্ছে? 4 হচ্ছে। 4। 4 sp3 হয়ে যাবে আবার। sp3। তাহলে একটা ক্যাটায়ন দিয়ে দেখলাম, এবার একটা অ্যানায়ন দিয়ে দেখি। ICl4 মাইনাস। বল ভ্যালেন্স ইলেকট্রন কি লিখবো? আয়োডিনের ভ্যালেন্স আয়োডিন ইলেকট্রন? 7। হ্যাঁ, হ্যালোজেন তো 7 হয় ভ্যালেন্স ইলেকট্রন। প্লাস একযোজি পরমাণু? 4টে। Cl আছে। ক্যাটায়ন কিছু লিখবো? না। ক্যাটায়ন নেই, 0 হবে। অ্যানায়ন 1 হবে। অ্যানায়ন 1 হবে। বল তাহলে 5 হচ্ছে মনে হয়, না না 6 হচ্ছে? 6 6, হচ্ছে। হ্যাঁ 6। 6 হলে কি হবে হাইব্রিডাইজেশন? ওই তো sp3d2। কারেক্ট। তাহলে এই হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে এইরকম টাইপের কোশ্চেন আছে, পারবি তাহলে ওই সূত্রটা মনে রাখলে? ঠিক আছে। তাহলে এবার পেজ নম্বর 294 95 খোল, সেখানে কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো কর দেখি। কত পেজ? পেজ নম্বর 294, 294, কোশ্চেন নম্বর 1। এটা বল কি অ্যান্সার হবে? কোনটা স্যার? 294 পেজে দেখ, 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে একটা, 2019 সালে এসেছিল। বলছে সেকেন্ড কার্বন আর থার্ড কার্বনে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, হাইব্রিডাইজেশনকে বাংলায় কিন্তু সংকরায়ন বলে, হুম। দেখতে পারিস কি? C2C3 মানে কোনগুলোকে বোঝাচ্ছে? C2C3 মানে দাঁড়া, আচ্ছা, CH3, দেন CH, ডাবল বন্ড C, ডাবল বন্ড আবার CH, CH3।
যে কোনো একদিক থেকে নামকরণ কর। মনে কর একে 1 নম্বর দিলাম, একে 2 নম্বর, একে 3 নম্বর, একে 4 নম্বর, একে 5 নম্বর। তাহলে চেয়েছে এই কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে আর এই কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে। 2 নম্বর আচ্ছা, কার্বন আর 3 নম্বর কার্বন। 2 নম্বরটা হবে একটা, দুটো, এটা হবে ওই এসপি। না, ভুল। ভাবি, না না, ভুল বলেছি। একটা, দুটো, তিনটে, একটা হবে sp2 আর একটা হবে sp, ওই ডিএটটা। হুম, কারেক্ট অ্যান্সার। সবাই কি বুঝতে পারলি? বিপাশা, মিন্ময়? না, বুঝলাম। মিন্ময় বুঝতে পারলি না? আমি বুঝতে পারিনি। দেখ, 2 নম্বর কার্বনে কখানা সিগমা বন্ড হয়েছে বলতো? 2 নম্বর যে কার্বনটা দেওয়া আছে, সিগমা বন্ড কতগুলো হয়েছে? দুটো। জি স্যার। 2খানা হয়েছে না 3খানা হয়েছে? এখানে যে 2খানা বন্ড দেওয়া আছে না, একটা সিগমা হয় একটা পাই হয়। তাহলে টোটাল 3খানা সিগমা বন্ড করেছে না? এই একখানা হ্যাঁ, সিগমা, এই একখানা সিগমা আর এই একখানা সিগমা। তাহলে 3টে সিগমা বন্ড করলে কি হয় বলেছিলাম? sp2 হয় না? sp2, হ্যাঁ। এবার 3 নম্বর কার্বনকে দেখ কখানা সিগমা বন্ড করেছে। দুটো। জি। তাহলে কি হবে? তাহলে sp, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা হয়ে গেলে কোশ্চেন নম্বর 8টা কর। 8 নম্বর কোশ্চেনটা। না না, 295। sp3 আর d2, ওই PCl পিসিএল। 5। PCl5? হ্যাঁ, না। তাই তো হবে। ওটা হবে না। না, PCl5টা হবে না। ক্যালকুলেশন করে দেখ PCl5 এর ক্ষেত্রে কত হচ্ছে হাইব্রিডাইজেশন আর সংকরণ। ও, ওই 6টা সূত্রটাকে হয়ে খাইয়ে দে। যাচ্ছে। হ্যাঁ। ওই ডিএটটা তাহলে, না না না, হ্যাঁ ডিএটটা হবে। যেতে হবে। হ্যাঁ না, হ্যাঁ, সি এরটা হবে, সি। ওখানে তো 7টা হয়ে যাচ্ছে। 7টা হয়ে যাচ্ছে সি এর ক্ষেত্রে, SF6 এর ক্ষেত্রে। না। না, দাঁড়ান দাঁড়ান, 3 4 হ্যাঁ হ্যাঁ, ওটা হবে 6, হ্যাঁ 7, ওটা, হ্যাঁ হ্যাঁ, বিপাশা দেখ সিএরটা হবে। এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছে কিনা। এই এইচ ইকুয়াল টু কি বলেছিলাম, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে সালফারে? 6টা আছে। 6টা, হ্যাঁ। আর একযোজি পরমাণু কখানা আছে দেখ? 6টা। ওখানে ওখানে ফ্লোরিন। মাইনাস ক্যাটায়ন কিছু নেই, প্লাস অ্যানায়নও কিছু নেই। কিছু নেই। তাহলে 6 হচ্ছে। আরো 6 বলে কি হয়? sp3d2। তাহলে sp3, তো হ্যাঁ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 8 হয়ে গেল। এবার 14 নম্বর কোশ্চেনটা দেখ, 14। হুম, ওই sp3d2। না। না, তাহলে দাঁড়ান একবার করি এটা। হুম, চেষ্টা করে দেখ একবার, না পারলে আমি করছি। i3 মাইনাস। sp3, না, তাও হয়নি। তাহলে কি হবে? দেখাচ্ছি। এইচ ইকুয়াল টু হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন। বলতে কি ভ্যালেন্স ইলেকট্রন এখানে কার নিবি? কেন্দ্রীয় পরমাণু কে আছে? আয়োডিন আয়োডিন। আছে। আয়োডিন আছে। আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয়? কটা? 6টা না 7টা? 7টা 7টা। হয়, হ্যালোজেনটা। হ্যাঁ। প্লাস একযোজি পরমাণু কতগুলো থাকবে তাহলে? একখানা আয়োডিন যদি সেন্ট্রাল হয়, আর কখানা বাকি থাকবে, প্রান্তীয় থাকবে একযোজি পরমাণু? নেই,
হুম, নেই তো। দেখ, টোটাল তো তিনখানা আয়োডিন ছিল, তার মধ্যে একখানা সেন্ট্রাল থাকবে আর বাকি দুখানা প্রান্তীয় হবে না? একজন মাঝখানে থাকবে, বাকি দুজনকে দুই সাইডে থাকতে হবে, তো এই একখানা এই একখানা। হ্যাঁ। হুম বুঝতে হুম পারছি, হুম সেন্ট্রাল হিসাবে একে নিয়ে নিয়েছি, তাহলে প্রান্তীয় হিসাবে বা একযোজি পরমাণু হিসাবে কাদেরকে নিতে হবে? দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুজনকে নিতে হবে না? হুম। তাহলে তাহলে একযোজি দুই পরমাণু কি হবে। লিখবো এখানে? দুই লিখবো। মাইনাস হুম, ক্যাটায়ন কি আছে দেখ। নেই, ক্যাটায়ন নেই, ক্যাটায়ন নেই। নেই। অ্যানায়ন তো একটা। অ্যানায়ন একটা, তাহলে কি হচ্ছে দেখ? 5। 5। আর 5 হলে কি হবে? sp3 SP, sp3 আর ডি, ডি একটা। বুঝে গেল এবার? হুম, হুম। মিনময় বুঝতে আর পারলি? মিনময় হ্যাঁ স্যার। বুঝতে পারলি? হ্যাঁ নেক্সট কর 28-এর 1 নম্বর। কত র্যাঙ্ক? 88। হ্যাঁ, 28-এর 1 নম্বর কোশ্চেন। sp3 ফার্স্টেরটা হবে sp3। হ্যাঁ কারেক্ট। NH4 প্লাস হবে sp3। কারেক্ট অ্যান্সার। পরেরটা বল। হচ্ছে তারপরটা sp2। sp2 না sp3? এটাও তো sp3 হবে। CH3 তো ওটা বুঝতে মাইনাসটা পারছি রয়েছে না, কি? CO3 আছে তো। তিন হ্যাঁ, অক্সিজেন অক্সিজেন কিন্তু দ্বিযোজী, অক্সিজেন একযোজী নয়। দ্বিযোগী। হ্যাঁ। তার মানে ওখানে এক যদি জায়গায় জিরো লিখবো তো। হুম। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কি লিখেছিস? 4 লিখেছিস। হ্যাঁ। একযোজীর জায়গায় 0 লিখেছিস, ক্যাটায়নের জায়গায় 0, অ্যানায়নের জায়গায় 2। হুম। তো 3 হচ্ছে তো। দাদা। এটা হুম, কি হবে? 3 হবে। কারেক্ট, sp2 হবে তাহলে। ঠিক আছে, এটা sp2 হবে তাহলে। H2। নেক্সটটা কর, H2S টা কর। টু। এক হবে। এক বলে কিছু হবে না, sp2 sp3 এইসব কিছু একটা হবে। হ্যাঁ, এসপি। sp হবে না, sp টা হবে না। কি বলছিস দিয়া? পাচ্ছিস না এটা? এস sp3 sp3 হবে। হবে, কারেক্ট। বিপাশা বুঝতে পারলি sp3 কেন হবে? না। স্যার এটা বুঝতে আচ্ছা পারছি না। দেখ, হাফ ভ্যালেন্স ইলেকট্রন কত হবে সালফারের? 6টি স্যার। 6টি। একযোজি পরমাণু কত হবে? এক, দুটো। দুটোই। ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, তাহলে কত হচ্ছে দেখতো?
4 sp3। sp3 হচ্ছে, ওই জন্য ভুল sp3 করে। দিচ্ছি। তারপর তো হবে sp3d2। হ্যাঁ, কারেক্ট, sp3 দিতে। এবার বুঝতে পারলে কেমন টাইপের কোশ্চেন আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তাহলে আমাদের হাইব্রিডাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে ভিভিআই দিয়ে ওই 256 পেজে যে 4.8.5 আছে না, ওইটা ভিভিআই দিয়ে রাখ, মানে হাইব্রিডাইজেশনের সূত্রটা 256 পেজে হুম 4.8.5 কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয়, ওই সূত্রটা কাজে লাগবে আমাদের। তাহলে নেক্সট টপিক শুরু হবে এবার, রেজোনেন্স। রেজোনেন্স মানে যখন পাই ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, তাকে বলা হয় রেজোনেন্স। পাই ইলেকট্রনস বা পাই বন্ড বলতে পারিস। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখ। যেমন ধর কার্বনেট আয়ন বা CO3 2 একে দিয়ে দেখাচ্ছি। স্যার এই, আরেকবার বলবেন প্রথম থেকে? হ্যাঁ, রেজোনেন্সটা পড়াচ্ছি এবার, 258 পেজে আছে। রেজোনেন্স মানে পাই ইলেকট্রনস বা পাই বন্ড গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে থাকলো, তার পাশের বন্ডে গেল, তার পাশের বন্ডে গেল, এইভাবে শিফটিং অফ পাই ইলেকট্রনস বলা হয়। বা ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় বা রোটেশন করে, তাকে বলা হয় রেজোনেন্স। এক্সাম্পলটা দেখালে আরো পরিষ্কার বুঝতে পারবি। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, CO3 2 বা কার্বনেট আয়ন। এটাকে ফার্স্ট আঁকছি কিভাবে দেখ। কার্বন কতগুলো বন্ড করতে পারে বলতো? 4টে বন্ড করতে পারে, তাই না কার্বন? জানিস কি কার্বন 4টে বন্ড করতে পারে? মিনময়, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ দিয়া বল। আমার কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে। এখন শুনতে পাচ্ছিস? আমরা হ্যাঁ স্যার হ্যাঁ। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখ, কার্বন 4টে বন্ড করতে পারে, সেখানে 3খানা অক্সিজেন আছে। 3খানা অক্সিজেনকে আমি 3টে বন্ড করে দিচ্ছি, আর একটা বন্ডকে ডাবল বন্ড করে দিচ্ছি। দেখ এইভাবে লেখা যায় কিনা। আর 2খানা হ্যাঁ মাইনাস চার্জ আছে, 2খানা মাইনাস আছে তো, যেগুলো সিঙ্গেল বন্ড করে থাকে অক্সিজেন, সেগুলোর মাথায় একখানা করে মাইনাস দিয়ে দিচ্ছি। একে একটা মাইনাস, একে একটা মাইনাস। তাহলে এই হচ্ছে কার্বনেট অ্যানায়নকে বা কার্বনেট আয়নকে আমরা এইভাবে ড্র করতে পারি। যেখানে ডাবল বন্ড অক্সিজেন থাকে সেখানে কোনো চার্জ থাকে না, কিন্তু সিঙ্গেল বন্ড অক্সিজেন থাকলে তখন ও মাইনাস ও নিয়ে থাকে। এইবার এখানে পাই ইলেকট্রন কোনটা? পাই বন্ড বা পাই ইলেকট্রন কোনটা? ও মাইনাসের সাথে যেটা রয়েছে। ও মাইনাসের যেটা হচ্ছে, নাকি এই ডাবল বন্ড ও করে এইটা পাই ইলেকট্রন? ওখ- ওখানেও একটা পাই হ্যাঁ ওখানে পাই আছে, সরি সরি, ওখানে হ্যাঁ, পাই আছে, হ্যাঁ। এবার আমি কি বলছিলাম, পাই বন্ড গুলো শিফটিং হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে এখানে পাই বন্ড ছিল, ওই পাই বন্ডটা ঘুরে কি করতে পারে, এখানে চলে আসতে পারে। তাহলে এই পাই বন্ড এখানে ফর্মেশন হয়ে গেলে ওখানে যে পাই বন্ড ছিল সেই বন্ডটা কি সিগমা বন্ড হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? তাহলে আমি যদি এইভাবে হ্যাঁ দেখাই, হ্যাঁ। বুঝতে পারছিস কিনা দেখ। এই মাইনাস চার্জটা এখানে গিয়ে ডাবল বন্ড করলো, এই ডাবল বন্ডটা ওপেন আপ হয়ে সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে আর একখানা স্ট্রাকচার আমরা কেমন করে আঁকতে পারি, উপরেরটা যখন ও মাইনাস হয়ে যাবে আর ডান দিকেরটা ডাবল বন্ড ও হয়ে যাবে, আর এদিকে যেমন ছিল তেমন থাকলো। দেখ এটা বোঝা গেল কি? হুম 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 হুম। এইবারে আর এক প্রকার ভাবে দিতে পারি। কিভাবে হতে পারে? এই মাইনাস চার্জটা তো ইচ্ছা করলে এইদিকে চলে আসতে পারে, এইটা ওপেন আপ হতে পারতো। শুধু ওইদিকে কেন ডাবল বন্ড হবে, বাঁ দিকে ডাবল বন্ড হতে পারতো। তাহলে আর একটা স্ট্রাকচার এইরকমও হতে পারে দেখ। তাহলে এই যে মানে তিনখানা সিঙ্গেল স্ট্রাকচার, বন্ডের ক্ষেত্রে সময় মাইনাস হবে। হ্যাঁ সিঙ্গেল বন্ডের সময় মাইনাস হয়। তাহলে এখানে আমরা তিনখানা স্ট্রাকচার পাচ্ছি। 1 নম্বর
নম্বর 3 নম্বর। এই তিনখানা স্ট্রাকচারে দেখ, ফার্স্টে ডাবল বন্ড ওটা উপরের দিকে ছিল, 2 নম্বর স্ট্রাকচারে ডাবল বন্ড ওটা ডান দিকে এসছে, আর 3 নম্বর স্ট্রাকচারে ডাবল বন্ড ওটা বাঁ দিকে এসছে। তাহলে কি হলো, জাস্ট পাই ইলেকট্রন গুলো শিফটিং হলো না, আর কি কিছু হলো এখানে? বা পাই না না বন্ডটা শিফটিং করে একবার এখানে গেল, একবার এখানে এলো, একবার এখানে, যতগুলো অপশন থাকবে ততগুলো জায়গায় যাবে। এই ঘটনা যে হয় তাকে বলে রেজোন্যান্স। রেজোন্যান্স করলে ওদের লাভ কি হয়? আচ্ছা বলতো, সিঙ্গেল বন্ড অক্সিজেন বেশি স্টেবল না ডাবল বন্ড অক্সিজেন বেশি স্টেবল? সিঙ্গেল বন্ড। ডাবল ওয়ান স্যার। ডাবল বন্ড বেশি স্টেবল। হ্যাঁ, যত বেশি বন্ড হবে তত বেশি স্টেবিলিটি, 3খানা বন্ড হলে আরো বেশি স্টেবল। সেই জন্য মনে করে একে 1 নম্বর অক্সিজেন বললাম, একে 2 নম্বর অক্সিজেন বললাম, একে 3 নম্বর। তাহলে 1 নম্বর অক্সিজেন কেন ডাবল বন্ডকে নিয়ে থাকবে স্টেবিলিটি পাবে? 2 নম্বর তো ইচ্ছা হতে পারে যে আমিও স্টেবিলিটি পাবো, 3 নম্বরও ইচ্ছা হতে পারে আমিও স্টেবিলিটি পাবো। সেই জন্যই অ্যাকচুয়ালি এইরকম কেস হয় বা এইরকম ঘটনা হয়। আর এই যে ঘটনা, এটাকেই বলা হয় রেজোনেন্স। এবার 258 পেজে দেখ, এটা পুরো এঁকে দেওয়া আছে কার্বনের অ্যানায়নের যে রেজোনেন্স স্ট্রাকচার গুলো হয়, একবার দেখে নে বই থেকে। আর ওটা ভিভিআই দিয়ে দে। উদাহরণ 1 বলে দেওয়া আছে, কার্বনেট আয়ন, তার 3খানা স্ট্রাকচার হতে পারে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর ওটাকে ভিভিআই দিয়ে দিই। 58 পেজে 258 পেজ, হ্যাঁ, 258। ওই রেজোনেন্সের নিচে যেটা আছে। না না, ডান দিকে উদাহরণ 1 বলে লেখা আছে না, রেজোন্যান্স শক্তির আচ্ছা উপরের আচ্ছা। দিকে। পেয়েছি। আর কি লেখা আছে একবার পড় তো ওর মধ্যে। উদাহরণ 1 কার্বনেট আয়ন, ওর আন্ডারে কি কি লেখা আছে লাইনগুলো একবার পড়ে দেখ, বুঝতে পারছিস কি কি লেখা? এইখানটা বুঝতে পারছি না। ওই কার্বনের আয়নের সব C1 বন্ড ও বন্ধনের দৈর্ঘ্য, মানে ওই লাইনটা। আচ্ছা, কার্বনের সাথে অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড করে থাকে তখন বন্ড লেংথ কত হয় জানিস? বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য এক ওই তো পয়েন্ট লেখা আছে ফোর ওয়ান থ্রি পয়েন্ট অ্যাংস্ট্রম হয়। টু 1.43 অ্যাংস্ট্রম সিঙ্গেল বন্ড করে থাকলে। তাহলে এই যে সিঙ্গেল বন্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে ইন দ্য পিকচার, দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড কার্বনের সাথে অক্সিজেন, এর ডিস্টেন্স হচ্ছে 1.43 অ্যাংস্ট্রম। আর কার্বনের সাথে ডাবল বন্ড হয়ে থাকলে তার ডিস্টেন্স কত বলছে? 1.2 অ্যাংস্ট্রম। 20। হ্যাঁ, তাহলে এখানে দেখ, 1 নম্বর অক্সিজেনটা একবার দেখলাম ডাবল বন্ড হয়ে আছে, আর দুবার দেখছি কি হয়ে আছে, সিঙ্গেল বন্ড হয়ে আছে না? তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কার্বনের সাথে 1 নম্বর অক্সিজেনের বন্ডটা কি বন্ধন, তুই কি বলবি? সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, এরকম বললে হবে নাকি নির্দিষ্ট একটা বলতে হবে? নির্দিষ্ট তাহলে একটা বলবি, বলতে হবে। হ্যাঁ, বলবি যে সিঙ্গেল বন্ড নয়, ডাবল বন্ড নয়, ওরা ওদের মাঝামাঝি কিছু একটা বন্ড করে থাকে। মানে 1.2 এর মতো অত কমও নয়, আবার 1.43 মতো অত বেশিও নয়। তাহলে ওদের ডিস্টেন্সটা কি হয়? মাঝামাঝি কিছু একটা হবে, 1.2 আর 1.43-এর মাঝামাঝি কিছু, সেটা হচ্ছে 1.28 অ্যাংস্ট্রম। 1.2 থেকে একটু বেশি হলো দেখ, 1.43-এর থেকে একটু কম হলো। তাহলে এই যে বন্ড গুলো অ্যাকচুয়ালি তুই সিঙ্গেল বন্ডও বলতে পারবি না, এদেরকে ডাবল বন্ডও বলতে পারবি না, সিঙ্গেল এবং ডাবল বন্ডের মাঝামাঝি হয়। কেননা রেজোন্যান্স হচ্ছে, তুই 1 নম্বর অক্সিজেনকে ভেবে দেখ বা 2 নম্বরকে ভেবে দেখ, 2 নম্বর দেখ দুবার সিঙ্গেল বন্ড হচ্ছে, একবার ডাবল বন্ড হচ্ছে। 3 নম্বর অক্সিজেনকে ভাব, একই ব্যাপার, দুবার সিঙ্গেল একবার ডাবল। সেই জন্য বলছে তিনখানা সিও বন্ডই সমতুল্য। তাদেরকে তুই এইভাবেও দেখাতে পারিস, তিনখানা সিঙ্গেল বন্ড দিয়ে দিবি এইভাবে, দিয়ে একটা বন্ডকে এভাবে ভেঙে চুরে দেখিয়ে দিবি, এরকম হালকা হালকা ডট দিয়ে দেখিয়ে দিবি, মানে এই বন্ডটা ভাঙছে ঘটছে, ভাঙছে ঘটছে, এরকম হচ্ছে। তাহলে এইটা, এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। রেজোন্যান্স হাইব্রিড হয়।
লাস্টের স্ট্রাকচার দেখ, 4 নম্বর স্ট্রাকচার দিয়েছে না বইতে, একে বলা হয় হুম হুম রেজোন্যান্স হাইব্রিড। মাথায় -2/3 কেন চার্জ দিয়েছে বলতো? বুঝলাম না। মাথায় দেখ, সবার মাথায় -2/3 দেওয়া আছে না 4 নম্বর স্ট্রাকচারে। মানে অক্সিজেন তিনটে আর না। দেখ, এখানে টোটাল চার্জ কত ছিল? CO3 মাথায় টোটাল চার্জ ছিল 2 - ছিল না? হুম তাহলে টোটাল আছে 2 - আর কখানা অক্সিজেনের ওপর ভাগ হয়ে গেছে সেই চার্জটা? তিনটে। 3খানা, হ্যাঁ। ওই জন্য এক একজনের মাথায় ভাগে কি পড়ছে? -2 পড়বে না -2/3 পড়বে? হুম 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 সেই জন্য এক একটা অক্সিজেনের মাথায় যদি বলে ফর্মাল চার্জ কত হয়, এগুলোকে বলা হয় ফর্মাল চার্জ, FC। যদি বলে এক একটা অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কত, তুই বলবি -2/3 করে আছে, কারণ টোটাল চার্জ -2 ছিল, সেটা সবার মাথায় ভাগ হয়ে গেছে 3জন অক্সিজেনের মাথা, সেই জন্য। স্যার বলছি যে ওই ডট ডট গুলো কি? ডট ডট গুলোকে হালকা হালকা বন্ড, মানে একটা ব্ল্যাক কালার দিয়ে রেখেছি, ওটা সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডের থেকে একটু বেশি বন্ড হচ্ছে, মানে এখানে কখনো দেখবি এখানে ডাবল বন্ড হচ্ছে, কখনো দেখ এখানে ডাবল বন্ড হচ্ছে, কখনো দেখ এখানে, মানে ডাবল বন্ড তৈরি হচ্ছে ভাঙছে, তৈরি হচ্ছে ভাঙছে। ও, সেই জন্য ডট দিয়ে দেখিয়েছি। ঠিক আছে। আর যেগুলো একদম সলিড সলিড করে দেখানো আছে, এগুলো আছেই, ওগুলো ভাঙছে না কখনো। তাহলে এখানে যে জিজ্ঞাসা করে যে 3খানা কার্বন অক্সিজেন বন্ড সমতুল্য হবে নাকি কারোরটা বেশি কারোরটা কম হবে, তাহলে তো অ্যান্সার কি হবে? কারোরটা বেশি কারোরটা কম। কারোরটা বেশি কারোরটা বন্ড না সমতুল্য? সমতুল্য হবে স্যার, কারণ স্যার সমতুল্য দুয়ের হচ্ছে। তিন, সমতুল্য তিন কেন ভাগ। বলছি দেখ, সবার মাথায় একখানা করে বন্ড আছে, এই যে এখানেও একটা সিঙ্গেল বন্ড, এখানেও একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড। আর সবার ক্ষেত্রেই বন্ড একবার করে তৈরি হচ্ছে, একবার করে ভাঙছে। তাহলে এই বন্ডটার ডিস্টেন্স হবে 1.28 অ্যাংস্ট্রম। এর ডিস্টেন্সও কি হুম হবে 1.28 অ্যাংস্ট্রম, এর ডিস্টেন্সও 1 দেখলি কারোরটা কি 1.2 হয়েছে বা 1.43 হয়েছে? না। কোনোটা পিওর সিঙ্গেল বন্ড নয়, কোনোটা পিওর ডাবল বন্ড নয়, ওদের মাঝামাঝি কিছু একটা বন্ড হচ্ছে, সবার ডিস্টেন্স সেম। সেই জন্য একটা লাইন ওখানে লিখে দেওয়া আছে, দেখ আন্ডারলাইন করে দেখ, 3টি CO বন্ধনই সমতুল্য বলে লেখা আছে, ওটা আন্ডারলাইন করে দেখ। হুম দেখ, এই হচ্ছে রেজোন্যান্স। এখান থেকে আর কিছু জানার নেই রেজোন্যান্স থেকে, জাস্ট ডাবল বন্ড গুলো ঘুরতে থাকে, যতগুলো অপশন হবে ততগুলো জায়গায় ঘুরবে। তাহলে তোর একটা করে দেখা দেখে রেজোন্যান্স SO4 2 টা করে দেখা কি হবে। SO4 2 এটাকে বলা হয় সালফেট আয়ন। এর ক্ষেত্রে আমরা কতগুলো রেজোন্যান্স স্ট্রাকচার পাবো? আমি একখানে এঁকে দিচ্ছি। সালফার কতগুলো বন্ড করতে পারে বলতো? 6টা। ওটা করতে পারে। আর কখানা অক্সিজেন আছে এখানে, দেখ 4টে অক্সিজেন আছে, হুম, তাই না? তাহলে আমি 4টে হ্যাঁ। অক্সিজেনের সাথে ফার্স্টে 4টে সিঙ্গেল বন্ড করে নিই। এবার আমাকে কখানা মাইনাস চার্জ দিতে হবে? সালফারে কি 6টা বন্ড হয়েছে? হয়নি এখনো। না। সেই জন্য দুখানা অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে দিই, এদিকে একটা ডাবল বন্ড করি, এদিকে একটা ডাবল বন্ড করি। আর দুখানা মাইনাস আছে, এদের মাথায় দিয়ে দিচ্ছি, দেখ এর মাথায় একটা দিয়ে দিলাম, এর মাথায়। তাহলে এটা কি সালফেট অ্যানায়নের স্ট্রাকচার হয়েছে? হ্যাঁ হয়েছে। এইবারে এরকম থাকবে না, সে আবার ঘুরতে থাকবে, ডাবল বন্ড গুলো বিভিন্ন পজিশন চেঞ্জ করবে, ঘুরতে ঘুরবে। থাকবে, তাই না? হুম। হুম তাহলে মনে কর এইটা খুলে এখানে গিয়ে ডাবল বন্ড হলো, এইটা গিয়ে সিঙ্গেল বন্ড, এই একখানা অপশন আছে। আবার এই এইটা গিয়ে এখানে ডাবল বন্ড হলো, এইটা গিয়ে সিঙ্গেল হলো। আবার কি হতে পারে? তাহলে এখান থেকে দুখানা স্ট্রাকচার পাচ্ছি, কিভাবে পাচ্ছি বুঝতে পারলি? এর সাথে আরো দুখানা পাচ্ছি। আরো হতে পারে, দেখ এই মাইনাসটা খুলে যদি এখানে চলে আসে, এ গিয়েও তো খুলতে পারে, এ গিয়ে সিঙ্গেল বন্ড হতে পারে, কারণ এটা তো ডাবল বন্ড ছিল। আবার এই মাইনাসটা এখানে গিয়ে ডাবল বন্ড হলে এ গিয়ে খুলে আবার মাইনাস হতে পারে। এইভাবে দেখবি 4টে 5টা মতো স্ট্রাকচার পাবো, যেগুলো করে দেওয়া আছে দেখ 259 পেজে। তোরা একবার দেখে নে, এই না বুঝতে পারিস আমাকে বল। 259 পেজে দেখ, সালফেট আয়ন বলে দেওয়া আছে, SO4 2 তার স্ট্রাকচার গুলো করে দেওয়া আছে। এসো 3 2 আছে তো স্যার। তারপরেরটা দেখ, SO4 2 আছে।
সেইভাবে আমরা রাখতে পারি। এইবার আমাকে বল, এই যে সালফারের এখানে ফর্মাল চার্জ কত হবে এই মলিকিউলের ক্ষেত্রে? মানে এক একজন অক্সিজেনের মাথায় কি চার্জ থাকবে সেটা জিজ্ঞাসা করছি আমি। তাকে বলি ফর্মাল চার্জ। ওই বলছি দাঁড়ান। টু মানে কি বলবো, 2/4 - মানে টোটাল চার্জ -2 ডিভাইডেড বাই কি হবে? বাই 4। 4, মানে -½ করে হবে না এক একজনের মাথায়? তাহলে এর মাথায় থাকবে -½ একইভাবে এর মাথায়ও থাকবে -½ সবার মাথায় থাকবে -½ করে। এগুলোকে বলে ফর্মাল চার্জ। ঠিক আছে, এখান থেকে আর কিছু করে দেখার দরকার নেই, রেজিস্ট্যান্স থেকে এটুকু জানলেই হবে। তোদের পরীক্ষা দিলে এরকম সিম্পল টাইপের দেবে, হয় CO3 2- দিয়ে দেবে, না হলে NO3-, এটাও দিতে পারে। এটাও সিম্পল আছে যেহেতু। এটাকে বলা হয় নাইট্রেট আয়ন। এটা করে দেওয়া আছে, দেখবি 258 পেজে করে দেওয়া আছে, একবার দেখে নিস পরে সময় পাবি যখন। ওই কার্বনেট আয়ন আছে না, তার নিচেই দেওয়া আছে এটা, নাইট্রেট আয়ন। এখানেও সে একইভাবে তিনখানা স্ট্রাকচার পাবো আমরা। এর ফর্মাল চার্জ হবে যেমন -1/3। -1/3, হ্যাঁ কারেক্ট। শুধু কি ফর্মাল চার্জে জিজ্ঞাসা করবে? না, তো কোশ্চেন তারপরে এইভাবে দেবে। কি হয়? কোশ্চেন দেবে NO3- দিয়ে দেবে, দিয়ে বলবে এর কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আঁকতে পারবো। আচ্ছা, তোর একটা কোশ্চেন করাবো দাঁড়া। কোশ্চেন দেখি কিছু দিয়েছি কি এখান থেকে। হ্যাঁ দিয়েছে, পেজ নম্বর 295টা খোল। 295, ওখানে দেখ 11 নম্বর কোশ্চেনটা, পারবি কি? তো দুশো 11 নম্বর কোশ্চেন দিয়েছে। হ্যাঁ বল। এটা 295 কোনটা? ওই 11 নম্বর কোশ্চেনটা দেখ, আর 30 নম্বর কোশ্চেনটা দেখ। কোশ্চেন নম্বর 11, কোশ্চেন নম্বর 30। এই যে দিয়েছে দেখ, CO3 2- এর ক্যানোনিক্যাল গঠনগুলি এঁকে দেখ। হ্যাঁ বল। ক্যানোনিক্যাল মানে? ক্যানোনিক্যাল মানে রেজিডেন্স স্ট্রাকচার যেগুলো, সেগুলোকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। আচ্ছা। ওদেরকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেন্স স্ট্রাকচার। যে তিনখানা আঁকলাম না বিভিন্ন ভাবে, এখানে একবার ডাবল বন্ড দিলাম, এখানে একবার ডাবল বন্ড, ওখানে একবার ডাবল বন্ড, সেগুলোকেই ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে। মানে ওগুলোর যে কটা হবে সে কটা বন্ড রেখে দেখাতে হবে? হ্যাঁ, সেই কটা স্ট্রাকচার এঁকে দেখাতে হবে। তুই একবার পেজ নম্বর 258 খোল, আমি দেখিয়ে দিই কি লিখবি ওখানে। পেজ নম্বর 258টা খোল। হুম। ওখানে দেখ 1 নম্বর স্ট্রাকচার দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে। ওই তিনখানাকেই বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয় বা রেজোন্যান্স স্ট্রাকচার বলা হয়। রেজোন্যান্স স্ট্রাকচার আঁকতে বলুক বা ক্যানোনিক্যাল আঁকতে বলুক, ওই তিনখানাকে এঁকে দিবি। আর যদি বলে রেজোন্যান্স ঠিক হাইব্রিড আছে। আঁকো, তখন কাকে আঁকবি বলতো রেজোন্যান্স হাইব্রিড বললে? চার কোনটাকে? নম্বরটা 4 নম্বর। হাইব্রিড বললে ওই 4 হ্যাঁ, হাইব্রিড নম্বরটা বললে আঁকবো। আর মানে সব রকম আছে, হ্যাঁ। আর ক্যানোনিক্যাল বললে বা হাইব্রিড রেজোন্যান্স বললে, সব। তখন তিনটে আনবি। দেখো একটা লাইন দিয়ে লিখে রাখ ওখানে, যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বললে এই তিনখানাকে আঁকবো, আর রেজোন্যান্স হাইব্রিড বললে 4 নম্বরটাকে আঁকবো। হাইব্রিড আঁকতে দেয় না সবসময়, পরীক্ষা দিলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলোই আঁকতে দেয়। 258 পেজে দেখ, বাঁ দিকে লিখে দেওয়া আছে রেজোন্যান্স অর ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে লেখা আছে। ওই যে কার্বনের যে এগুলো আছে না, তার পাশেই লেখা আছে বাঁ দিকে যে স্ট্রাকচার দুশো গুলো এঁকে কত দেওয়া আছে। বল- 258 পেজে কতটা? যেখানে স্ট্রাকচার গুলো এঁকে দেওয়া আছে তার পাশে। 258, 258, শুনতে পেয়েছিস? উম, পাইনি। ওখানে লেখা আছে, পাসনি? রেজোন্যান্স অর ক্যানোনিক্যাল স্ট্রাকচার লিখে দেওয়া আছে। রেজোন্যান্সের সংজ্ঞা দেওয়া আছে না ফার্স্টে যখন শুরু হচ্ছে 258 পেজে। হ্যাঁ সংজ্ঞা দেওয়া আছে, তারপরে নিচের দিকে লেখা আছে দেখ ইংলিশে, রেজোন্যান্স হাইব্রিড, ক্যানোনিক্যাল স্ট্রাকচার অর রেজোন্যান্স স্ট্রাকচার, হ্যাঁ 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 হ্যাঁ। ইংলিশে লেখা আছে দেখ ব্র্যাকেটের মধ্যে।
ওইগুলোকেই বলা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার বলা হয় বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। আর যেটা 4 নম্বর তাকে রেজোন্যান্স হাইব্রিড বলা হয়। আর যখন দুখানা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার রাখবি তখন ওদের মধ্যেখানে একটা কি চিহ্ন দিতে হয় দেখেছিস? দ্বিমুখী তীর চিহ্ন দিতে হয়। ওগুলো দিবি, ওগুলো না দিলে পরীক্ষার নাম্বার দেবে না কিন্তু। দ্বিমুখী তীর চিহ্ন দিতে হয়। আচ্ছা। আর এই যে ওই যে সালফেট আয়ন, নাইট্রেট এগুলোর করলাম না, সালফেট আয়নে যেমন হুম অক্সিজেন গুলো একবার এইদিকে আসছে, ওগুলো দেখাতে হবে। হুম হুম, দেখাতে হবে তোকে। মাইন ওইগুলোকেই আঁকতে বলছে তো। মানে ওই তীর চিহ্ন দিয়ে ভেতরের গুলো দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওগুলো না করলে হবে না? না, ওই স্ট্রাকচার গুলোকে আঁকার জন্য তোকে 2 নম্বর করে দিচ্ছে তো। একইভাবে 30 নম্বর কোশ্চেনটা পারবো কি দেখ। কোশ্চেন নম্বর 30, 295 পেজে। এটা ব্যাখ্যা করতে হবে। হুম, ওই যে লাইনগুলো আছে না, ওই লাইনগুলো ব্যাখ্যা করতে হবে। লিখে দেওয়া আছে দেখ, তিনখানা সিও বন্ড সমতুল্য, 258 পেজে, ওইটা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। হুম হুম হুম। বিপাশা, বুঝতে পারলি কেমন টাইপের কোশ্চেন আসতে পারে রেজোন্যান্স থেকে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলতে পারিস বাংলায়। নেটওয়ার্ক পাচ্ছি না। হুম? তড়িৎ ঋণাত্মকতা মানে যদি আমাদের কাছে একটা বন্ডিং থাকে এইচ আর সিএল এর মধ্যে, এখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলতো? এইচ না সিএল? সিএল। সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে সিএল কি করবে? ইলেকট্রন গুলোকে নিজের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেই জন্য সিএল এর মাথায় একটা কি চার্জ হয়, মাইনাস না প্লাস? প্লাস। মাই মাইনাস। মাইনাস। মাইনাস, হ্যাঁ। আর এইচ এর মাথায় প্লাস। এই যে ঘটনা হচ্ছে এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিকে ক্যালকুলেশন করার জন্য সায়েন্টিস্ট মুলিকেন একটা স্কেল দিয়েছিলেন, তাকে বলা হয় মুলিকেন স্কেল। সেখানে মুলিকেন স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে ক্যালকুলেশন করার একটা ফর্মুলা দেওয়া আছে, দেখ, আইই প্লাস ইএ বাই 2। এটা হচ্ছে ফর্মুলা। যেখানে আইই কে কি বলা হবে? আইই মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়নন শক্তি বলতে পারিস। আর ইএ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা ইলেকট্রোনেগেটিভিটিকে ক্যালকুলেশন করতে পারি, যেটাকে আমরা এক্স দিয়ে লিখছি। আর এম কেন লিখেছি? সায়েন্টিস্ট মুলিকেন এই ফর্মুলা দিয়েছিলেন, সেই জন্য এটাকে বলা হয় মুলিকেন স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। পেজ নম্বর 261, 261-এ দেওয়া আছে। স্যার বলছি ওই এম এর পাশে ওই চিহ্নটাকে কি বলে, ইলেকট্রোনেগেটিভ? কিসের পাশে বলতো? ওই এম হ্যাঁ, এম যে। ইলেকট্রোনেগেটিভ, এক্স এক্স, আহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা। তোকে 2খানা ভ্যালু দিয়ে দেবে, আই এর ভ্যালু দিয়ে দেবে, আয়নাইজেশন এনার্জির ভ্যালু, ই এর ভ্যালু দিয়ে দেবে, ইলেকট্রন অ্যাফিনিটি। তুই জাস্ট দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করবি, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটিকে ক্যালকুলেশন করে দিতে পারবি। এটাকেই বলা হয় মুলিকেন স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। আরেকটা স্কেল আছে পাউলিং স্কেল, যেটা আমাদের সিলেবাসে লাগবে না। এটা একটু কঠিন টাইপের পাউলিং স্কেল, সেই জন্য পাউলিং স্কেলটাকে করাচ্ছি না, শুধুমাত্র মুলিকেন স্কেলটাকে করাচ্ছি। যে কোনো একটা স্কেল জানলেই হলো, মানে ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেশন করার ফর্মুলা জানলেই হলো। এবং আই কয়েকটা আয়নাইজেশন এনথালপি তো। হ্যাঁ, আয়নাইজেশন এনথালপি বলতে পারিস, আয়নাইজেশন এনার্জি বলতে পারিস, যা ইচ্ছে। আর ইয়ে মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। হুম। বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ। এখানে ইলেকট্রোনেগেটিভিটি কয়েকটা ভ্যালু মনে রাখতে হবে। এটা আগেও হয়তো বলেছিলাম, এফ ও এন আর সিএল।
এই চারটে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে। এফ এর ক্ষেত্রে ভ্যালু হয় বলেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কত হয়? 7। 7। ভ্যালেন্স ইলেকট্রন তো 7 হয়, 4 হয়, 4। ইলেকট্রোনেগেটিভিটির ম্যাক্সিমাম ভ্যালু 4 হয়, 4 এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অক্সিজেনের ভ্যালুর ক্ষেত্রে একটুখানি কমে যাবে, 3.5 হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যালু হবে 3, আর সিএল এর ক্ষেত্রে ভ্যালু হয় 3। আর তার সাথে পারলে হাইড্রোজেনটাও একটু মনে রাখিস। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হয় 2.1। এগুলো কোথায় দেওয়া আছে বলতো? 207 পেজে দেখ, যে টেবিলটা দেওয়া আছে না, ওখানে করে দেওয়া আছে, ভ্যালুগুলো লেখা দেওয়া আছে। নাইট্রোজেন আর ক্লোরিনের এক। একই হয়, হ্যাঁ, সেম। এই আর পাঁচখানা ভ্যালু কোনো অবশ্যই মনে মনে রাখবি। এই চারটে। আ- এই পাঁচটা মনে রাখলে হবে। কেউ জিজ্ঞাসা করে যে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে ইন পিরিয়ডিক টেবিল, তখন কি বলবে? ক্লোরিন ক্লোরিন। ফ্লোরিন। আর সব থেকে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট কে পিরিয়ডিক টেবিলে? হাইড্রোজেন। হাইড্রোজেন। না, হাইড্রোজেনের থেকেও কম আছে দেখ ইলেকট্রোনেগেটিভিটি অনেকের। লিথিয়াম। টেবিলটা দেখ। লিথিয়াম সিজিয়াম। হিলিয়াম। হিলিয়ামের কিছু নেই বলে বলছিস? কিছু নেই হলে হবে না, কিছু একটা ভ্যালু থাকতে হবে। ওটা নোবেল গ্যাস, লিথিয়াম ও নোবেল গ্যাস বলে ওদের কোনো ভ্যালু নেই। সিজিয়ামটা অ্যান্সার হবে, সিএস। তোরা বলতে পারিস ফ্রান্সিয়ামের, সিজিয়ামের ভ্যালু কত দেওয়া আছে বলতো? 0.7 দেওয়া আছে না? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না? দেখতে পেয়েছিস ভ্যালুটা সিজিএম এর? সিজিয়াম 0.5। 0.7। হ্যাঁ 7। আচ্ছা, পেয়েছি। তাহলে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ মিনময় বল। আচ্ছা, পেয়েছি পেয়েছি। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে সব থেকে ইলেকট্রো পজিটিভ কি হবে, তুই বলবি সিজিএম। আর সব থেকে ইলেকট্রো নেগেটিভ কি হবে, তুই বলবি ফ্লোরিন বা এফ। এবার দেখ, তড়িৎ ঋণাত্মকতা আবার কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। পেজ নম্বর 261, পয়েন্ট নম্বর 4.10.3। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জারণ অবস্থার উপর নির্ভর করে বা অক্সিডেশন স্টেটের উপর ডিপেন্ড করে। সেটা কেমন ভাবে ডিপেন্ড করে দেখ, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে দেখ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি করাচ্ছি। অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যার উপর নির্ভর করে। সাপোজ আমাদের কাছে দিয়েছে এফি, Fe2+ আর Fe3+। তোদেরকে যে জিজ্ঞাসা করে ইলেকট্রোনেগেটিভিটি কার সব থেকে বেশি হবে, তোদের অ্যান্সার কি হবে? এই তিনজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার সব থেকে বেশি হবে? কি মনে হচ্ছে বল? এফি। এফির বেশি হবে না Fe3+ এর বেশি হবে? Fe3+-এর, কারণ ও বেশি সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। বেশি সংখ্যক ইলেকট্রন ছাড়ছে বলে ওর আবার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনও বেশি হবে। অনেকগুলো বেশি প্লাস হবে, হয়ে হ্যাঁ। গেছে, তিনখানা প্লাস হয়ে গেছে, ফলে ইলেকট্রনকে বেশি টানার চেষ্টা করবে। আর ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাকশন করাকেই বলা হয় ইলেকট্রো নেগেটিভিটি। সেই জন্য যত বেশি চার্জ থাকবে বা অক্সিডেশন স্টেট যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটিও তত বেশি হয়। তাই পয়েন্ট নম্বর কত দেওয়া আছে বলতো এটা 261 পেজে? 4 নম্বর। 4 নম্বর পয়েন্ট, এইটা ভিভিআই দিয়ে রাখ এখান থেকে। বাকি পয়েন্টগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি, অত ইম্পর্টেন্ট নয় যদিও। যেমন 1 নম্বর পয়েন্টটা বলছে দেখ, পরমাণুর আকার বা ব্যাসার্ধের ওপর। মনে কর লিথিয়ামকে কম্পেয়ার করছি আর সোডিয়ামকে কম্পেয়ার করছি, কার বেশি হবে বলে মনে হয় ইলেকট্রোনেগেটিভিটি? লিথিয়ামের বেশি হবে না সোডিয়ামের বেশি হবে? সোডিয়াম। যত বেশি সাইজ বড় হয় তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। হ্যাঁ। আচ্ছা,
ইলেকট্রোনেগেটিভিটি কি শিখিয়েছিলাম? লেফট থেকে রাইটের দিকে গেলে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আর উপর থেকে নিচের দিকে নামলে, টপ থেকে বটমের দিকে হলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। লিথিয়াম থেকে সোডিয়ামে আসলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে না বাড়বে? কমবে। কমবে। বেশ। তাহলে সাইজ সাইজ যত বৃদ্ধি পাবে ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দেখ লিথিয়ামে দেওয়া আছে তোর ঋণাত্মকতা 1.0, কিন্তু সোডিয়ামে কমে গেছে, 0.9 হয়ে গেছে। পটাশিয়ামে 0.8 হয়ে গেছে। এই ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বলছে পরমাণুর কক্ষ সংখ্যার উপর। ওই একই জিনিস, এফ আছে সিএল আছে। এফ এ কতগুলো কক্ষ হয় বলতো? সেল কতগুলো থাকে? একখানা, দুখানা, তিনখানা? ফ্লোরিনের ক্ষেত্রে 2,7 না ফ্লোরিন? হুম। সিএল হয় 2,8,7। তাহলে এফ এর ক্ষেত্রে দেখ দুখানা সেল আছে বা দুখানা কক্ষ, সিএল এর ক্ষেত্রে তিনখানা কক্ষ। যত বেশি কক্ষ সংখ্যা বাড়ে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি কমে না বাড়ে? কমে। কমে। বাড়ি। তো এটা 4.0 হলে এটা 3.0 হবে। একই ব্যাপার, সাইজ যত বাড়ে উপর থেকে নিচে আসছে তত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে। সেইভাবে একই জিনিস সেই ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, এগুলোকে দেখার দরকার নেই আর। তুই বরং এই 6 নম্বর পয়েন্ট একটু দেখে নিস, এটা একটু তবুও ইম্পর্টেন্ট বলা যায়। যেখানে বলছে এস ক্যারেক্টার যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। এবার এস ক্যারেক্টার কিভাবে বুঝবো আমি? সাপোজ আমাদের কাছে আছে এসপি হাইব্রিড অরবিটাল। বলতো এখানে কত পার্সেন্ট এস ক্যারেক্টার আছে? 50%, 25%? 50%। হ্যাঁ, 50%। এখানে কারেক্ট, এখানে 50% এস ক্যারেক্টার আছে আর 50% পি ক্যারেক্টার আছে। একইভাবে যদি আমরা sp2 এর ক্ষেত্রে দেখি, কত পার্সেন্ট এস ক্যারেক্টার আছে বলতো? 33.33%। কারেক্ট। আর যদি sp3 দেখি তখন 25%। 25 করে। 25%। তাহলে এখানে বল সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কে হবে, sp, sp2 না sp3? এসপি। sp বেশি হবে, কারণ এস ক্যারেক্টার যত বেশি হয়, এস অরবিটাল গুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে তো, সেই জন্য এস ক্যারেক্টার যত হুম। বেশি হবে তত বেশি ইলেকট্রনকে অ্যাট্রাকশন করতে পারে, তত বেশি তোর ইলেকট্রোনেগেটিভিটি হবে। সেই জন্য এর সব থেকে হাইয়েস্ট হবে এসপি এর ক্ষেত্রে। sp2 একটুখানি কমে যাবে, sp3 এর ক্ষেত্রে আরো একটুখানি কমে যাবে। সেই কয়েকটা পয়েন্ট এখান থেকে দেখে নিস, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 4 নম্বর, ওটাকে ভিভিয়ে দিয়ে রাখিস। হুম। নেক্সট টপিক হবে ডাইপোল মোমেন্ট আর বন্ড পোলারিটি। এইটা করেই আজকে ক্লাস শেষ করবো। এইটা লাস্ট টপিক আজকে। বন্ড পোলারিটি বা ডাইপোল মোমেন্ট কাকে বলে সেই জিনিসটা জানতে হবে। একটা বন্ড দেখাচ্ছি তোকে, এইচ এইচ। এই বন্ডে কি কোনো প্লাস মাইনাস চার্জ তৈরি হবে বলে মনে হচ্ছে, না কোনো চার্জ তৈরি হবে না কোনো জায়গায়? হবে না। হবে না। হবে না। কারেক্ট। আরেকটা দেখাই, এইচ সিএল। এখানে দেখতো, হবে কি? না। হবে না। এখানে ডেল প্লাস আর এখানে ডেল মাইনাস তৈরি হবে না। না? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ হ্যাঁ হবে তো। হবে তো। সরি স্যার। তাহলে কোন বন্ডটাকে পোলার বন্ড বলতে পারি? রাইট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইড? রাইট হ্যান্ড। ওই তো HCl। হ্যাঁ, এই সিএলটাকে পোলার বলতে পারি। পোলার কেন বলছি? যেহেতু প্লাস আর মাইনাস পোল তৈরি হচ্ছে বা প্লাস আর মাইনাস চার্জ তৈরি হচ্ছে, সেই জন্য এই বন্ডটাকে বলা হয় পোলার বন্ড বা পোলারিটি তৈরি হচ্ছে। কিন্তু এইটা হবে নন পোলার। নন পোলার কেন? না প্লাস মাইনাস কিছু তৈরি হচ্ছে না, দুখানা পোল পোল তৈরি হতে পারছে না, সেই জন্য নন পোলার বলা হয়। তাহলে একটা হয় পোলার কোভ্যালেন্ট বন্ড, একটা হয় নন পোলার কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা এই যে 2 নম্বর দেখেছিলাম, এটাকে কি পোলার কোভ্যালেন্ট বন্ড বলতে পারি? পোলার কোভ্যালেন্ট বন্ড, পিসিবি।
আর যে এইচ আর এইচ এর মধ্যে যে বন্ধন, এটাকে নন পোলার কোভ্যালেন্ট বন্ড বলতে পারি কিনা দেখতো, এনপিসিবি। হুম হুম ওটাই হুম দেখ ফার্স্ট দেওয়া আছে 261 পেজে দেওয়া আছে। একটা দেওয়া আছে দেখ পোলার কোভ্যালেন্ট বন্ড বা ধ্রুবীয় সমযোজী বন্ধন, আর একটা আছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড বা অধ্রুবীয় সমযোজী বন্ধন। এই জিনিসটাকেই বলা হয় বন্ড পোলারিটি। যেখানে প্লাস মাইনাস তৈরি হবে সেখানে হবে পোলার বন্ড, আর যেখানে প্লাস মাইনাস হবে না তাকে বলা হয় নন পোলার বন্ড। বুঝতে পারলি তো? স্যার আরো একবার বলুন স্যার। যেখানে প্লাস আর মাইনাস তৈরি হতে পারবে যে বন্ডের মধ্যে, তাকে বলবো পোলার বন্ড বা পোলার কোভ্যালেন্ট বন্ড বলবো। আর যেখানে প্লাস মাইনাস তৈরি হতে পারবে না, মানে দুখানা সেম টাইপের অ্যাটম থাকবে, সাপোজ এইচ আর এইচ দিয়ে দিয়েছি বা সিএল আর সিএল দিয়ে দিয়েছি, তাহলে এখানে কি কোনো প্লাস মাইনাস হবে কখনো? যেহেতু হতে পারবে না, সেই জন্য আমরা এগুলোকে বলি নন পোলার কোভ্যালেন্ট বন্ড বলি, এনপিসিবি। এটাও হবে এনপিসিবি, নন পোলার কোভ্যালেন্ট বন্ড বা অধ্রুবীয় সমযোজী বন্ধন। আর যেখানে দুখানা ডিফারেন্ট অ্যাটম থাকবে, এইচ আর সিএল থাকলো বা এইচ আর বি আর থাকলো, সেগুলোকে বলবো পোলার বন্ড। নেক্সট হচ্ছে ডাইপোল মোমেন্ট আর দ্বিমেরু ভ্রামক। দেখ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কেমন হয় জানিস কেউ? লিনিয়ার, ট্রাইগোনাল, প্লানার, টেট্রাহেড্রাল? কার্বন ডাই অক্সাইড CO2 তিনটে। লিনিয়ার। লিনিয়ার বা সরলরৈখিক বলে এটাকে। হুম। এইবার এখানে ডাইপোল মোমেন্টটা কোন দিকে হবে বলতো? সি থেকে অক্সিজেনের দিকে যাবে না অক্সিজেন থেকে সি এর দিকে আসবে? ডাইপোল মোমেন্ট অক্সিজেন থেকে। যেদিকে বেশি ইলেকট্রোনেগেটিভ সেই দিকে যাবে, যেদিকে কম ইলেকট্রোনেগেটিভ সেদিক থেকে শুরু হয়। তাহলে বল কোন দিক থেকে কোন দিকে যাবে? অক্সিজেন। কার্বন থেকে অক্সিজেনের দিকে যাবে না এরকম ভাবে? হ্যাঁ, কার্বন থেকে অক্সিজেন দেবে। যেন কার্বনের দেখবি ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হয় কত, 2.1 না কত একটা হয়, 2.5 টেবিলে দেওয়া আছে দেখ। আর অক্সিজেনে হয় 3.5। তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে একটা দিলাম, তোদের মনে হতে পারে এদিকেও তো একটা হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে দেখ ডান দিকে যদি যায় আবার বাঁ দিকেও যাচ্ছে, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে টোটাল? যদি মলিকিউলের ক্ষেত্রে বলে কি পোলার হবে না নন পোলার হবে, ডাইপোল মোমেন্ট ভ্যালু যখন ক্যালকুলেশন করি ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে লেখা হয় দেখ। এই যে ডাইপোল মোমেন্ট সেটাকে আমরা কি দিয়ে লিখি? মিউ। মিউ ইকুয়াল টু এখানে 0 হয়ে যাবে, কেননা কার্বন থেকে অক্সিজেন ডান দিকে যাচ্ছিল, যে পরিমাণ ভ্যালু পাচ্ছিলাম কার্বন থেকে অক্সিজেন বাঁ দিকে এলো, সেই পরিমাণ ভ্যালু একে অপরকে ক্যান্সেল করে দিল। তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকিউলটা পোলার হবে না নন পোলার হয়ে যাবে? নন পোলার। পোলার হবে তো। নন পোলার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে তোরা একবার পেজ নম্বর 263টা খোল, 263। দেখ কার্বন ডাই অক্সাইড কি লেখা আছে একবার দেখ তো ওর মধ্যে, বুঝতে পারছিস কি? কার্বন ডাই অক্সাইড অণু বলে করে দেওয়া আছে, লেখা আছে কয়েকটা লাইন। হ্যাঁ হ্যালো। বল, বল শুনতে পাচ্ছি। বিপাশা দিয়া কি বলছে শুনতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ। দ্বিমেরু ভ্রামক মানে? আচ্ছা। দ্বিমেরু ভ্রামক মানে ডাইপোল মোমেন্ট, বুঝতে পারলি? ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ওটা একবার একটু বলবেন? কোনটা?
ওই ডাইপোল মুভমেন্টটা? ডাইপোল মোমেন্ট হচ্ছে, তুই চেষ্টা করে দেখবি মলিকিউলটাকে ফার্স্টে আঁকবি। দেখ, মনে কর BeH2 একটা মলিকিউল দিল, এটাকে নিয়ে দেখাচ্ছি আবার। এখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বল, বেরিলিয়াম না হাইড্রোজেন? এই বেরিলিয়াম। হাইড্রোজেন। ওপর থেকে নিচে নামলে কি বলেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি কমে যায় না? হাইড্রোজেন উপরে থাকে, বেরিলিয়াম নিচে থাকে। তাহলে বেরিলিয়াম যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ, তীর চিহ্নটা কোন দিকে দেবো, বেরিলিয়াম থেকে হাইড্রোজেন দিকে দেবো। দেখ এরকম হবে কি? আবার দেখ, এদিক থেকে এদিকেও দিতে পারি, এদিকেও তো হাইড্রোজেন আছে। তাহলে যখন অপোজিট দিকে চলে যায় তখন বলবি মিউর ভ্যালু 0 হয়। কেননা এদিকে যদি 50% ভ্যালু হয়, মনে কর ডাইপোল মোমেন্ট 50 পেয়েছি, এদিকে কি পাবো, -50 পাবো। এই জন্য ডাইপোল মোমেন্ট ভ্যালু 0 হয়। বইতে দেখ E × D দেওয়া আছে, এই সূত্রটা দেখার দরকার নেই, সূত্র দিলে কনফিউজ হয়ে যাবি। সূত্র দেখবি না, যদি দেখিস দুদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, একে অপরের সাথে অপোজিট হয়ে যাচ্ছে ডিরেকশন, তখনই বলে দিবি ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাবে এবং মলিকিউলটা হয়ে যাবে অধ্রুবীয় বা নন পোলার হয়ে যাবে। তাহলে যদি কোশ্চেন বলে যে BH2 মলিকিউল পোলার হবে না নন পোলার হবে, তাহলে তো অ্যান্সার কি হবে? নন পোলার। নন পোলার হবে। কারেক্ট। একইভাবে CO2 মলিকিউলটা কি হবে? নন পোলার। Non-polar। তাহলে এখান থেকে CO2টা VBI দিয়ে রাখ, এইটাকে VBI দে, কার্বন ডাই অক্সাইড। তোরা আমাকে BF3 অণুটা করে দেখা, BF3টা কেমন হবে, পোলার হবে কি নন পোলার হবে, করে দেখা। আগে BF3 শেপ কেমন হবে বলতো? প্রথমে বলো হাইব্রিডাইজেশন কি হবে, সংকরায়ন কি হবে? ওই তো SP3। sp2 হলে কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয় না শেপ, হ্যাঁ। 3 কোণে 3টে থাকে, এরকম ভাবে দেখতে হয়। এবার বল ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে দেবো? ফ্লুরিন থেকে বেরিলিয়াম বোরন। থেকে ফ্লুরিন, বোরন থেকে ফ্লোরিনের ফ্লুরিন। দিকে। ব্রোঞ্জ থেকে ফ্লুরিন। ফ্লোরিন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিনের দিকে হবে না? এখানেও সেই একই, এদিক থেকে এইদিকে দেবো, এদিক থেকে এইদিকে দেবো। এইবার দেখ ডান দিকে একটা ডিরেকশন দেখতে যার পাচ্ছিস, দিকে এইটা ডান দিকে বেশি আছে, বেশি যার তার দিকে দিকে বেশি তার দিকে যায়। এটা দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে বেশি ইলেকট্রোনেগেটিভ সেই তো ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনবে, তাই ইলেকট্রন গুলো কোন দিকে যাবে, তার দিকে হ্যাঁ যাবে না? ওই জন্য। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ ডান দিকে একটা দেখতে পাচ্ছি আর বাঁ দিকে কখনো দেখতে পাচ্ছি, দুখানা দেখতে পাচ্ছি না? হুম। বাঁ দিকে ডিরেকশন কখনো দেখতে পাচ্ছিস, দেখ এই একখানা ডিরেকশন, এই একখানা ডিরেকশন। এবার কি করতে হয়, এই দুখানা ডিরেকশনকে অ্যাডিশন করে নিতে হয়, যোগ করতে হয়। যোগ করলে দেখ একখানা ডিরেকশন আমি এইদিকে পাবো, বুঝতে হ্যাঁ। পারলি? নন পোলার। তাহলে বাঁ দিকে, হ্যাঁ তো একইভাবে আবার সেই ক্যান্সেল হয়ে যাবে বাঁ দিকে ডান দিকে, তাহলে মিউর ভ্যালু এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? আর মিউর ভ্যালু 0 হয়ে গেলে তুই বলবি এই হ্যাঁ। মলিকিউলটা অধ্রুবীয় হচ্ছে বা নন পোলার হচ্ছে। 264 পেজে দেওয়া আছে, বই থেকে একবার দেখে নে। 264। BF3। হুম। পেয়েছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটাও দিয়ে রাখ। কোনটা কোনটা ভিভিয়ে দিয়েছিস, CO2টা ভিভিয়ে দিয়েছিস তো? CO2 আর হচ্ছে হ্যাঁ। আর BF টা। বিএফ, হ্যাঁ বিএফ। নেক্সট হচ্ছে NH3 মলিকিউলটা দেখবো আমরা।
যেগুলো করাচ্ছি সেগুলোকেই ভিভিয়ে দিয়ে রাখবি, বাকিগুলোকে তোরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারিস, কিন্তু পরীক্ষায় মেনলি এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। NF3 মলিকিউলটা দেখবে এবার। NF3 মলিকিউলটা কিভাবে হাইব্রিডাইজেশন করবো দেখ। আচ্ছা বলতো হাইব্রিডাইজেশন কি হবে NF3 এর ক্ষেত্রে? ওই তো sp2। না, sp3 হবে। কেন? সূত্রটা দেখ, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন কতগুলো হয়? 5 হয় না? নাইট্রোজেন 5। হ্যাঁ। আর কখানা একযোজি পরমাণু কখানা আছে? 3খানা আছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, যদি 4 হচ্ছে না, হুম ওই জন্য হুম হুম। sp3 হচ্ছে। এবার sp3 হলে টেট্রাহেড্রাল শেপ হয় বা চতুষ্ফলকীয় শেপ হয়, মনে পড়ছে? হুম তাহলে 3খানা এফ কে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর একখানা থাকবে দেখবি লোন পেয়ার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল শেপ অফ NF3 মলিকিউল। এইবার আমি কি দেব? ডিরেকশন দেব। ডিরেকশন কিভাবে দেব? ফ্লোরিন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ফলে ফ্লোরিনের দিকে দিয়ে দিচ্ছি আমি নিচের 3খানাকে। দেখ এই 3খানা বুঝতে পারলি? হুম। আর হুম। ওদিকে দেখ নাইট্রোজেন থেকে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন যেদিকে থাকবে সেই দিকে দিয়ে দেবো। তাহলে নিচের দিকে দেখ, নিচের দিকে কখানা পাচ্ছি? 3খানা পাচ্ছি না? 1 2 3, হুম। এই একখানা, এই একখানা, এই একখানা, ওদেরকে যোগ করলে একটা লব্ধি মান পাবো, সেটা হচ্ছে নিচের দিকে থাকবে। আর উপর দিকে একখানা যাচ্ছে, কিন্তু এরা কি একে অপরকে ক্যান্সেল করতে পারবে? ভেবে হ্যাঁ। দেখ তো, উপর দিকে কি করে ক্যান্সেল করবে? একই অ্যাটমস কি আছে, উপর দিকে লোন পেয়ার ছিল আর নিচের দিকে ফ্লোরিন ছিল। ফ্লোরিন যে পরিমাণ টানতে পারবে, লোন পেয়ার কি সেই পরিমাণ টানতে পারবে? না না একই তো না ভ্যালু, না। না স্যার, না। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু তো আলাদা। সেই জন্য ক্যান্সেল হবে না, কিন্তু মিউর মানটা একটুখানি কমে গিয়ে, মানে ধর নিচের দিকে 1 পেলাম, ওপর দিকে 0.3 কমে গেল, তাহলে টোটাল ভ্যালু কত হবে? মিউ ইকুয়াল টু 0.7, মানে অল্প কিছুটা হলেও ভ্যালু পাবো। তাহলে মিউ ইকুয়াল টু, এখানে আমরা ভ্যালু না লিখে যদি লিখি নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে? হ্যাঁ। হতেই পারে, না হওয়ার কিছু নেই। সো এখানে ভ্যালুটা পাওয়া যায় মোটামুটি 0.24 ডিবাই এইরকম। ডিবাইটা হচ্ছে ডাইপোল মোমেন্টের একক। সবকিছু যেমন একক হয়, ক্যাপিটাল ডি লেখা থাকবে দেখবি, এগুলো হচ্ছে ডাইপোল মোমেন্টের একক বা ইউনিট অফ ডাইপোল মোমেন্ট। তাহলে এটা পেয়ে যাবি 265 পেজে দেওয়া আছে, দেখ 265 পেজে এই NF3 মলিকিউলটা দেওয়া আছে। নামটা লেখা আছে 264 পেজে, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দেওয়া আছে 265 পেজে। ওটাও ভিভিআই দিয়ে দে NF3 মলিকিউলটা। এটা তো অ্যামোনিয়া স্ট্রাকচার স্যার তো দেখছি। অ্যামোনিয়া স্ট্রাকচার আছে। ভালো করে দেখ স্ট্রাকচারটা। না, না, ঠিক আছে, ঠিক NF3 আছে, দেওয়া আছে দুটো না NH3 দেওয়া? স্যার দুটোই দেওয়া আছে। NF3 টা আগে দেওয়া আছে। হ্যাঁ, NF3 টা আগে দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে NH3 টা আমি দেখাবো এবার। বুঝতে পারলি দিয়া? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য ভ্যালুটা একটুখানি কমে গেছে দেখ, 0.24 ডিবাই। কিন্তু এবার অ্যামোনিয়া স্ট্রাকচারটা আঁকবো, কেসটা কেমন হয়ে যাবে দেখ। ওই একই রকম দেখতে হবে অ্যামোনিয়াও, লাইক NH3। 3খানা হাইড্রোজেন থাকবে, উপর দিকে একখানা লোন পেয়ার থাকবে। এইবার বল, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে না নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে আসবে ডিরেকশন? হাইড্রোজেন থেকে নাইট্রোজেন যাবে। কারেক্ট। তাহলে 3খানা ডিরেকশন এইভাবে যাচ্ছে। তাহলে 3জনকে যোগ করলে যে লব্ধি মান পাবো, লব্ধি মানটা উপরের দিকে পাবো না নিচের দিকে পাবো? উপর দিকে পাবো। উপরের দিয়ে উপর পাবো। দিকে পাবো। নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকেও নিশ্চয়ই একটা যাবে। তাহলে কি এখানে যে দুখানা মান পাচ্ছি, সেই দুখানা মান অ্যাডিশন হচ্ছে না সাবট্রাকশন হচ্ছে, যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? যোগ। যোগ হচ্ছে। তাহলে মিউ এখানে 0 হবে না নন ইকুয়াল টু 0 হবে? নন নট ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। আর ভ্যালুটা, ভ্যালু কি মনে হয়? আগে 0.24 ডিওয়াই পেয়েছিলাম, এখানে ভ্যালুটা কত হবে? 0.24 থেকে বেশি না কম? বেশি হবে তো, বেশ। কারণ একই দিকে যাচ্ছে তো, ডিরেকশন তো একই দিকে হবে। একই দিকে যাচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ। দুজন তো যোগ হয়ে গেছে। নিচের দিক থেকে মনে কর 5 পেয়েছি, উপর দিক থেকে 5 পেয়েছি, যোগ করলে কত হবে? 1 হয়ে যাবে না? আগে যেমন বিয়োগ হয়ে যাচ্ছিল, একটা উপর দিকে একটা নিচের দিকে যাচ্ছিল বলে কমে যাচ্ছিল ভ্যালু।
কিন্তু এখানে দেখ দুখানা ডিরেকশন উপর দিকে যাচ্ছে, সেই জন্য রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট যেটা হবে সেটা একদিকেই থাকছে বলে ভ্যালুটা বেশি। এইবার দুখানাকে কম্পারিজন করে দেখ, 265 পেজে দুখানা স্ট্রাকচার দেওয়া আছে, ওটাকে কম্পেয়ার করে বুঝতে পারলি কিনা বল। হুম। তাহলে এটাও ভিভিআই দিয়ে রাখ, NF3টা ভিভিআই দিবি, NH3টাও ভিভিআই দিয়ে দে। লাস্ট একটা এক্সাম্পল আজকের ক্লাসে, সেটা হচ্ছে সিস আর ট্রান্স ডাইক্লোরোইথিন বা সমাবয়বী 1,2 ডাইক্লোরোইথিন দেওয়া আছে, এই দুখানা স্ট্রাকচার কেমন করে আঁকবো রে? ফার্স্টে আমি আঁকছি সিস। সিস মলিকিউল মানে কি? একই অ্যাটম গুলো একই দিকে থাকলে তাকে বলি সিস। এগুলো জানিস কি, শুনেছিস? না। এই ফার্স্টে না সে ট্রান্স, ট্রান্স, এটাকে বলে সিস। আর যখন অপোজিট দিকে থাকবে তাকে বলবো ট্রান্স। তুই ফার্স্টের যে মলিকিউলটা এঁকেছি লক্ষ্য করলে বুঝতে পারবি, দেখ দুখানা সিএল একই দিকে আছে না, বা দুখানা এইচ হুম। একই দিকে আছে, সেম সাইড, এরকম সেম দিকে থাকলে তাকে বলি সিস মলিকিউল। আর এখানে দেখ 2 নম্বরটাকে দুখানা এইচ অপোজিট দিকে আছে, এখানে দুখানা সিএল অপোজিট দিকে আছে, তাহলে এটাকে কি বলবো? ট্রাই। তাই না, ট্রান্স। আচ্ছা। ট্রান্স। তাহলে সিস আর ট্রান্স বুঝতে পারবি এবারে? দুখানা অ্যাটম একই দিকে থাকলে সিস বলবি, আর দুখানা অপোজিট দিকে থাকলে ট্রান্স বলবি। এবার দেখে ডাইপোল মোমেন্ট দেখছি, দেখ হাইড্রোজেন থেকে সি এর দিকে যাবে, এখানেও হাইড্রোজেন থেকে সি এর দিকে আসছে, আর কার্বন থেকে সিএল এর দিকে যাচ্ছে, এদিকেও কার্বন থেকে সিএল এর দিকে। ফলে রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট যেটা হবে সেটা দেখতে একদম উপর দিকে উঠে যাচ্ছে কিনা। হুম। সবাই উপর দিকে উঠছে না, একই দিকে হুম। আসছে সবাই। সেই জন্য এর ক্ষেত্রে একটা বড় সড়ো ভ্যালু পাবো, সেটা 1.860 এরকম ভ্যালু। ভ্যালুগুলো মনে রাখতে হবে না, বেশি বা কম তুই বুঝতে পারলেই হলো। আর ট্রান্সের ক্ষেত্রে কি হবে দেখ, ট্রান্সের ক্ষেত্রে এদিকে সি থেকে সিএল এর দিকে যাচ্ছিল, এদিকে সি থেকে সিএল এর দিকে, তাহলে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না? হ্যাঁ। কিভাবে দেখ, এদিকে এইচ থেকে সি এর দিকে আসছে, এদিকে এইচ থেকে সি, এটাও সেই অপোজিট দিক, দেখ এটাও ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেই জন্য এর ক্ষেত্রে মিউর ভ্যালু হয় জিরো। তাহলে এই সেম সাইড মানে গেলে ভ্যালুটা, হ্যাঁ বল। সমবায়বী বললে ট্রান্স আর সিস দুটোই দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার কার ক্ষেত্রে ভ্যালু জিরো হয়, কার ক্ষেত্রে ভ্যালু থাকে সেটাও দেখাতে হয়, কে পোলার হয় আর কে নন পোলার হয়। তাহলে ট্রান্স মলিকিউল গুলো সবসময় জানবি নন পোলার হয়, আর সিস মলিকিউল গুলো পোলার হয়, এটাও ভেবে দিয়ে রাখ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন হাইড্রোজেন বন্ড থেকে শুরু হবে। ঠিক আছে চল। হ্যাঁ।